সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টির নামটি একটু আমাদের কাছে, অনেকের কাছে, বেশিরভাগ মানুষের কাছে পরিচিত হতে পারে, আবার অনেকের কাছে অপরিচিতও হতে পারে। ব্যাপারটা হচ্ছে গ্যাস লাইটিং। হ্যাঁ, গ্যাস লাইট আমরা তো হয়তো সাধারণভাবে বুঝি যে গ্যাস লাইটার ইউজ করি আমরা, কিন্তু সেটা আবার মানুষের সাথে মানুষ কিভাবে ব্যবহার করে, মানুষের আবেগীয় সম্পর্কের মধ্যে সেটা আবার কি ভূমিকা পালন করে, সেটা অবশ্যই সেই গ্যাস লাইটার না। এটা হচ্ছে একটা একটা মানে আমরা এই শব্দটি ব্যবহার করি পারস্পরিক সম্পর্কে কিছু আমাদের আচরণ থাকে, সেই আচরণগুলোকে বলা হয় যে তুমি আমাকে গ্যাস লাইট করছো, তুমি আমাকে আর উস্কে দিচ্ছ, বা তুমি আমাকে একটা মানে তুমি আমার আবেগটাকে ধরতে তো পারছোই না, বরং আবেগটাকে তুমি একদম নাকচ করে দিচ্ছ। এই ধরনের যখন ব্যাপারগুলো ঘটে, ছাড়া আরও অনেক উদাহরণ দেবে আমাদের অতিথি যারা আছে। তো আজকে টপিকটা হচ্ছে পারস্পরিক সম্পর্কে গ্যাস লাইটিং কেন করা হয়। তো আমাদের অতিথিরা যখন আরও একটু সুন্দর করে বলবে, তখন আমরা বুঝতে পারবো যে গ্যাস লাইটিং বলতে আমরা কি মিন করছি। তো আমি আর বেশি বিশদ ব্যাখ্যায় যাচ্ছি না, আমাদের আলোচনায় অনেক কিছু উঠে আসবে আশা করছি। আর আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা স্টুডিওতে এসছে তাদের সাথে। একজন হচ্ছে আয়েশা সিদ্দিকা, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। আয়েশা কাজ করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একজন সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে। আর আছে জিয়ানুর কবির, তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। জিয়ানুর কবির একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তো আমরা শুনি আমাদের অতিথিরা গ্যাস লাইটিং বলতে কি মিন করছে, বা গ্যাস লাইটিং বলতে কি মিন করা হয়। ওরা মেন করছে না, মানে কি মিন করা হয়। এটা পারস্পরিক সম্পর্কে আজকাল আমরা ক্লায়েন্টদের কাছ থেকে এটা অনেক শুনি যে আমাকে গ্যাস লাইট করা হচ্ছে। তো অনেকের কাছে এটা পরিচিত, অনেকের কাছে অপরিচিত হতে পারে। আমরা অনুষ্ঠানের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব। তো তুমি আগে শুরু করবে নাকি জিয়ানুর বলবে? আচ্ছা, কি বলবো, শুরু করব? আচ্ছা, তুমি যদি বলে শুরু করতে পারি। গ্যাস লাইটিং আসলে এক ধরনের মানসিক নির্যাতনই বলি আমি, কারণ এক্ষেত্রে একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবেই যে কাজটা করে সেটা হচ্ছে অন্যজনকে তার মনোভাব, স্মৃতি, ধারণা বা বাস্তবতা নিয়ে সন্দেহ তৈরি করে, এমন কতগুলো আচরণ করে। যেখানে যে কাজটা হয়, ভিকটিম নিজের বাস্তবতা, চিন্তা এবং অনুভূতিকে ভুল মনে করে গ্যাস লাইটিং হতে হতে। পারস্পরিক সম্পর্কে এটা খুব হয়, এবং অনেক সময় হয় কি, ভিকটিম মনে করে যে সে হয়তো এই গ্যাস লাইটিং হতে 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 তার প্রতিবাদ করার ভাষাটা নষ্ট হয়ে যায়। পারস্পরিক সম্পর্কে বিশেষ করে আমরা দেখে এসেছি কিছু হাজব্যান্ড এরকম করে, খুব প্রভাবশালী, কিন্তু ওয়াইফকে কথা বলতে দেয় না। বা যদি আমি পার্সোনাল চেম্বারেও বলি, এরকম ছেলেমেয়েকে নিয়ে এসে ওয়াইফ যে কথা বলবে কোনো গুরুত্বই দেয় না, বলছে ও বুঝে না, ওর জন্য যত সমস্যা তৈরি হয়ে গেছে, ও সব সমস্যা। কিন্তু বাচ্চার কাছে যখন শুনে বলছে না, আমার মা তো খুব ভালো, আমার মা তো খুব লক্ষ্মী, যা বলে তাই করে, কিন্তু বাবাই সমস্যা তৈরি করে। বাবার ক্ষেত্রে উল্টোটাও হয়, মা দেখা যাচ্ছে যে বাবাকে কথাই বলতে দিচ্ছে না, মা এরকম আচরণ করে 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 মানে বাবা কি বলবে, বাবা কোনো মানে পাচ্ছে না, স্পেসই পাচ্ছে না কথা বলার। আসলে আমাদের আজকের যে আলোচনার বিষয় আছে গ্যাস লাইটিংটা সম্পর্কে কেন হয়, আমরা যদি সবচেয়ে বড় ব্যাপারটা দেখি, তাহলে শৈশবের যে ট্রমা থাকে অনেকের, বেড়ে ওঠার জায়গায় অনেক ধরনের সমস্যা থাকে, তখন নিজের এই হীনমন্যতা বোধ থেকে বা নিজের সমস্যাগুলো থেকে আরেকজনকে নিয়ন্ত্রণ করে। আবার কিছু কিছু মানুষের একটা ভয় তৈরি হয়, উনি যদি সত্যিটা বলে দেয় বা ওনার সম্পর্কে সব জেনে যায়, তাহলে বোধহয় সম্পর্কটা থাকবে না বা ছেড়ে চলে যাবে। এই জন্য ভুল তথ্য দেয়, মিথ্যা বলে এইভাবে আর কি সম্পর্কটাকে টিকিয়ে রাখে, যদিও এটা সঠিক না। সেটাই। খুব সুন্দর করে পরে আবার আসবে। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর করে শুরু করেছেন। তো আমি আর একটু অ্যাড করতে চাচ্ছি যে গ্যাস লাইটিং আসলে যে কোনো সম্পর্ক, পারস্পরিক সম্পর্কেই হতে পারে, যেখানে এক বা ততোধিক মানুষ বা সামনাসামনি একটা সম্পর্ক, সেটা বাবা মায়ের সাথে সন্তানের হতে পারে, অফিস এনভায়রনমেন্টে হতে পারে, আবার স্বামী স্ত্রী বা রোমান্টিক রিলেশনশিপেও হতে পারে। তো এখানে সবচেয়ে বেশি যে ব্যাপারটা হয়, এটা একটা ম্যানিপুলেটিভ, হয় না, যে বিভ্রান্তিকর একটা সিচুয়েশন তৈরি করে একজন এই পক্ষ অন্য পক্ষের জন্য, এবং অপর পক্ষকে এমনভাবে মেসেজটা দেয়া হয় যে তুমি যা ভাবছো বা তোমার আবেগের কোনোই মূল্য নেই, একদমই মানে দেখা গেল যে এমন কিছু বলেছে, তো সামনের মানুষটা তো খুব কষ্ট পাচ্ছে।
তো তখন স্টেটমেন্টে এরকম আসে যে আমি তো এরকম কিছুই বলিনি, এত বাড়িয়ে ফেলার কি দরকার আছে, কবে বলেছি, কবে বলেছি, আগের হ্যাঁ। কথা বললেও বলে কবে এরকম বলেছি, হ্যাঁ, তো এরকম মানে তো বলি নাই, তুমি এরকম ভুল বল- করছো। হ্যাঁ। হ্যাঁ। তো মানে একদম সামনের মানুষটার আবেগ, স্মৃতি, এবং সে যে একটা টাইমে মানুষটা ভাবতে শুরু করে আসলে কি আমি স্বাভাবিক মানুষ নাকি আমার আচরণগুলো অস্বাভাবিক, মানে যে- তাকে নাড়িয়ে দেয় ভেতর থেকে, একদম নড়বড়ে করে দেয় আর কি। এক্স্যাক্টলি। তো এখানটাতে হয় কি যে এটা রোমান্টিক রিলেশনশিপে বেশি হয় কেন, কারণ যেহেতু আমি ইউনিভার্সিটি সেটিংয়ে কাজ করছি, শুনছি বেশি, আর এখনকার জেনারেশন কিন্তু ওরা শেয়ারও করছে, কিন্তু এটা কিন্তু অনেক দিন আগে থেকেই চলে আসছে। এবং এই গ্যাস লাইটিংয়ের পেছনে যে গ্যাস লাইটিং করছেন তার যে উদ্দেশ্যটা থাকে সেটা হচ্ছে একটা পাওয়ার বা একটা নিয়ন্ত্রণ তৈরি করে রাখা পরিবেশটায়। কারণ আমরা কিন্তু মানসিকভাবে যদি চিন্তা করি যে আমার সামনে কেউ যদি ছোট ফিল করে, আমি কিন্তু নিজেকে একটু বড় ফিল করি। হ্যাঁ। এটা ফিল করতে বা এই অনুভূতিটা আমাদের খুব ভালো লাগে, অনেকে এনজয় করে আর কি। এনজয় করে। এবং এটা যখন আসলে স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমরা সামনের মানুষটিকে গ্যাস লাইটিং করছি, এবং সামনের মানুষটি কিন্তু একটা টাইমে বিশ্বাস করতে শুরু করে যে আমার হয়তো আসলেই আমি ভুল ভাবছি, আমি কি ভুলে যাচ্ছি, আমি কি পাগল হয়ে যাচ্ছি। স্টেটমেন্টগুলো একদম এভাবেই উঠে আসে। এছাড়াও যে বিষয়টি হয় যে অনেক সময় পারিবারিক সম্পর্কে যে গ্যাস লাইটিং করছেন তার যে শৈশবটায়, তখন যদি উনি একটা স্বাভাবিক সম্পর্ক না দেখেন, যে পারস্পরিক সম্পর্ক, যে খুব ন্যাচারালি আমরা অনেক সময় দেখছি যে অনেক জোরে কথা বলছে, বা এই যে গ্যাস লাইটিং যারা করছেন তারা কিন্তু খুব অন্যরা ভয় পায় তাদেরকে, এবং এটা কিন্তু একটা বাচ্চা ছোটবেলা থেকে শিখে বড় হচ্ছে, এবং একটা টাইমে তারাও সেই জিনিসটা প্র্যাকটিস করছে, সেটা বন্ধুর সাথে হতে পারে, পার্টনারের সাথে হতে পারে। এবং এখানে মেল ফিমেল বা ছেলে মেয়ে আলাদা করে ওভাবে এখনো কোনো গবেষণা যে খুব ভালোভাবে পেয়েছি আমাদের বাংলাদেশে খুবই কম হয়েছে, হয়নি বললেই চলে। বাইরের গবেষণাগুলো কিন্তু এটা একটা একদমই বলে না যে অনগোয়িং, যে হচ্ছে, বিষয়গুলো বুঝতে পারছি, গ্যাস লাইটিং টার্মটা বুঝতে পারছি। তো এভাবে আসলে এটা কিন্তু অনেক আগে থেকেই ছিল, যে অনেক সময় হয় না যে তুমি এটা করেছো, এটাও কিন্তু এই স্টেটমেন্টটাও কিন্তু তার মানে কি আসলে কি আমি এটা করতে পারি না, সামনের মানুষটা কিন্তু ভাবছে। এই ধরনের স্টেটমেন্টগুলো কিন্তু গ্যাস লাইটিং অনেক এ উঠে আসে। মানে আরেকটা মানুষকে খুব রাগ রাগ কষ্ট দুটাই তৈরি করে। আমার একটা ফোন আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আমরা সবাই। আমার ছেলের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম আর কি। কি নিয়ে? আমার ছেলেটা ছেলের ব্যাপারে? পড়াশোনা জি হ্যাঁ, একটু টেলিভিশনের সাউন্ডটা তো জিরো করা আছে না? টিভির সাউন্ডটাকে জিরো করা আছে? জি একটু আওয়াজ হচ্ছে মাঝখানে। জি জিউবেল। আচ্ছা, ছেলের ব্যাপারে হ্যালো। হ্যাঁ, আসলে তো এই যে সময় ক্লাস 9-এ পড়ে, তখন যে সমস্যাটা ছিল যে তার খাবার খেলে সে বমি করে পালাই যেত। আচ্ছা, তখন আমি দেখাইছিলাম তার গ্যাস্ট্রোলজি ডাক্তার, ডাক্তার দেখাইছিলাম। তখন তারা কয়েকদিন আমার গ্যাস্ট্রো লিভারের জন্য ওষুধ দিয়েছে। পরে আমি ল্যাবে দেখাইছিলাম প্রফেসরে, ওনা আবার বলছিল যে পিছলা থলি অপারেশন করতে হবে, এই সমস্যা। আচ্ছা, পরে ওইখান থেকে আমার বড় ভাই সে বলছে ঠিক আছে, তো ওইখানে করার দরকার নেই, আপনি পিজিতে নিয়ে আসেন। পরে আমি তার পিজিতে নিয়ে গেলাম। পিজিতে নেওয়ার পরে সে বললো যে পিজিতে নেওয়ার পরে সে ডাক্তার দেখলো গ্যাস লিভারে, সে বলছে যে আসলে তো গ্যাস লিভারের সমস্যা না, এটা আপনার সাইকোলজি সমস্যা। আচ্ছা, তখন আমি আবার ওখান থেকে এই পদ্মার থেকে নিয়ে পরে আমি গেছিলাম পদ্মা হাসপাতালে। আচ্ছা। পদ্মা মাসুদ স্যারে দেখাইছিলাম, প্রফেসর মাসুদ। আমার মনে হয় নামটা না বলি ডাক্তারের। হ্যাঁ,
পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে যাওয়া হয়েছিল। হ্যাঁ। ওইখানে দেখাইছিলাম, দেখানোর পরে ওইখান থেকে আবার সে আমার পিজিতে পাঠাই দিল, আপনি ওইখানে তাহলে ভর্তি করে দেন, ভর্তি করে রাখ। তখন আমি ওইখানে ভর্তি করে রাখছিলাম। কোথায় রাখার পরে তখন কোথায় 7 দিন ছিলাম আমি। কোথায় ভর্তি ভর্তিটা কোথায় হয়েছিল? পিজি হাসপাতাল। ভর্তি করছিলাম আমি আছে আপনার এই বঙ্গবন্ধু হাসপাতাল আর কি, পিজিতে। আচ্ছা, পিজিতে। তারপর তারপরে এখান থেকে আমি ট্রিটমেন্ট করার পরে বাচ্চা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে মোটামুটি মতনই থাকে, কিন্তু ওই সে না বলা, হঠাৎ করে না বলে চলে যায়। এখন কোথায় যায় সে বলে না। আচ্ছা। যাওয়ার পরে দেখা গেছে রাত্রে 2টা বাজে 3টা বাজে হাইটা সে মানে বিকালবেলা বাসাতে বাইরে বাইরে হাইটা দেখা গেছে আপনি 5 কিলোমিটার 6 কিলোমিটার দূরে চলে যায়। হুম। তখন যে আবার খোঁজ করতে করতে রাত্রে 12টা 11টার দিকে তার খোঁজ পাওয়া যায়। সে এমনি জায়গায় যায়, তখন যে আবার খোঁজ করতে যায় নিয়ে। তারপর এরপর আবার নিয়ে আসলে বাচ্চা থাকে থাইকা ওই যে সময় আবার এই পড়াশোনার জন্য বলি, তখনই সে আসলে এই সমস্যাগুলো দেখা দেয়। হ্যাঁ, মানে পড়াশোনা তো বললেই সে পড়তে চায় না, মন যায় না। এই আর কি। আচ্ছা। পরে আমি সাইকোলজি ডাক্তার দেখাইছিলাম, দেখানোর পরে ওইখানে আমি আবার ইয়া করেছিলাম, তারে এই কাউন্সিল করেছিলাম। কাউন্সিল করানোর পরে মোটামুটি আল্লাহর মধ্যে ঠিক আছে। আচ্ছা। কিন্তু এখন ওই তার পড়াতে তার মনটাই বসতেছে না। সে পড়তে আচ্ছা। কতদিন কাউন্সিলিং এ ছিল? কাউন্সিলিং ছিল আমার প্রায় 3 মাসের মতো, নাকি ভেঙে ভেঙে আমার টাইম দিয়েছিল যে 15 দিন 20 দিন পর যে আচ্ছা। 3 মাসের পর আমি কাউন্সিল করেছিলাম। কোন জায়গায় করেছে কাউন্সিলিংটা? সীমান্তরে করেছিলাম আপনার। সীমান্ত ইস্কা রাইফেলে। আচ্ছা আচ্ছা, ওকে। তো ওখানে ও 3 মাস কাউন্সিলিং নিয়েছে, আর ডক্টরের ওষুধটাও খাচ্ছিল তখন? ওষুধ কিছুই দেয় না, শুধু ঘুমের জন্য একটা ওষুধ দিয়েছিল আর কি। ওষুধটা কি পরে ছেড়ে দিয়েছে, শুধু কাউন্সিলিং করেছে? জি। আচ্ছা। তো এখন ওর কি সমস্যা? এখন সমস্যা হলো সে তার পড়ার কথা বললে সে পড়তে চায় না। সে আচ্ছা। এখানে চলে যায়। এখনো এই জোর করে এবার পরীক্ষাটা দেওয়াছিলাম, কিন্তু এবার পরীক্ষাটা দিছে, কিন্তু দেওয়া এবার পরীক্ষাতে ফেল করছে। ও কি ক্লাস 9 এ আছে? জি, না 10 এ। ক্লাস 10 এ? জি পরীক্ষায় মানে কি সব মানে বেশিরভাগ সাবজেক্টে ফেল করছে নাকি কি? জি, বেশিরভাগ সাবজেক্টে ফেল করছে। আচ্ছা। ও কি বলে, ওর পড়াশোনায় মন বসে না নাকি? না, এখন বলছে যে আমার পড়াশোনা ভালো লাগে না, আমি পড়াশোনা করবো না। আবার মাঝে মাঝে বলে যে আমি পড়াশোনা করবো, আমি পড়বো। আচ্ছা। ওর ভাই বোন কে কে আছে? আর এক ভাই এক বোন। ও কি বড়? না, ছোট। আচ্ছা। বোন বড়? জি। বোন কত বড় ওর থেকে? 21 বছর বয়স বোন। সরি, কি পড়ে? বোনের বয়স হচ্ছে 21। 21। আচ্ছা। আর ওর হচ্ছে কত? ওইটা 16 নাকি 18। 18? তো ও বোনের কোনো অসুবিধে নেই পড়াশোনাতে? না। আচ্ছা, ওকে। তো ও কি জানে ওর ব্যাপারে আজকে কথা বলবে, বাবা টেলিভিশনে ফোন করে কথা বলবে, ও কি জানে? জানে ওকে বলা হয়েছে? বলছিলাম। ওকে। ওকে, ওর কোনো মতামত বলেছে যে ও শুনে কিছু মতামত দিয়েছে? জি, সে বলছে বলছে ঠিক আছে আপনি বলেন। সে কিছু কিছু বলেনি? না। আচ্ছা, ওকে। আর এমনি ওর সম্পর্ক কেমন বাবা মার সাথে, বোনের সাথে? মার সাথে একটু খ্যাটখ্যাট করে, কিন্তু আমার সাথে আবার এটা করে না। ওর বোনের সাথে আবার পড়াশোনা নিয়ে দুষ্টামি ফাইজলামি করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কিন্তু ও তো মানে রাগারাগি না। আচ্ছা, ওকে। এমনি মানে হাসি খুশি থাকে ও? ওর সাথে একাই থাকে। এমনি ও হাসি খুশি থাকে, মানে ওর কি মনটা ভালো থাকে নাকি ডিপ্রেশন থাকে একটু? না, এমনিতে মাঝে মাঝে মন ভালো থাকে। আবার মন ভালো থাকে, এমনি জিমে যায়, আবার যেটা মন চাই এটা করবো। হ্যাঁ, আচ্ছা, এমনি আচ্ছা। জিম করে। বাহ, আবার এটা তো ভালো। এখানে এরা খাইতে চলে যায়, যেটা করতে মন চাই করতে চায়। আচ্ছা।
ওকে, একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে কিছু। হ্যাঁ, প্রশ্ন করো। আচ্ছা, ওর যে এই লেখাপড়া করতে চাচ্ছে না বা লেখাপড়ার সমস্যাটা, এটা কবে থেকে, এই ক্লাস 9-এ উঠে প্রথম লক্ষ্য করেছেন? আগের রেজাল্টগুলো কেমন ছিল ওর? এইটার থেকে এইটার রেজাল্ট মধ্যে ভালো করতে, কিন্তু এটার পরের থেকে যে সময় 9-এ ভর্তি করছি তখন থেকে এই সমস্যাটা। আচ্ছা, ও কিসে পড়ছে? সায়েন্স, আর্টস না সায়েন্স আর কমার্সে? 9-এ কোন কোন ইয়াতে আছে, কোন শাখায় আছে? আচ্ছা, আচ্ছা, ওকে। আচ্ছা, আর যেটা বলেছিলেন যে ও ভর্তি ছিল পিজি হসপিটালে, কোন ওয়ার্ডে ভর্তি ছিল? গ্যাস্ট্রোলজি নাকি মানসিক সাইকিয়াট্রি? সাইকোলজি। সাইকোলজি। আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, ওর আচরণটা যখন থেকে শুরু হলো তখন কোনো কিছু ঘটেছিল, কিছু হয়েছিল ওই সময়? ওই যে আচরণটা শুরু ছিল তখন দেখা গেছে যে ও বলতো যে আমার এই মুখে ডাকে, এ মুখে ডাকে, হ্যাঁ, তার ধরে রাখা যেত না, হাত পা ভেঙে যেত, তার মাথা ফাটা ফেলতো, তার মাথায় নিজে বাড়ি দিত, ঘরের জিনিসপত্র ভাঙতো। তার মানে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারতো না, তাই না না, ওই সময়? পরে পরে এখন ওগুলো নেই আগের সমস্যাগুলো? এখন আগের সমস্যাগুলো নাই। এখন সমস্যা হলো তার এই যে এই পড়তে চাইতেছে না, আবার তার মাঝে না বলে এদিকে ওদিকে চলে যায়। স্থির থাকে না তার মানে। আচ্ছা, বাচ্চাটার কি ফোন বা এই ধরনের কোনো এডিকশন আছে? ফোন বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায়? না না, এরকম কিছু নাই। ইদানিং আবার এই আপনি ধরেন এই প্রায় মাস 6 ধরে আবার এই ফোনের ভিতরে আবার একটু মনোযোগটা বেশি আর কি। আরেকটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, ও যে এই চলে যায় 5-6 কিলো চলে যাচ্ছে, আবার আপনারা যখন গিয়ে নিয়ে আসছেন তখন আসছে, ও আসলে না বুঝেই চলে যাচ্ছে নাকি বুঝে যাচ্ছে? কখনো জিজ্ঞেস করেছেন? সে না বুঝে চলে যায়। সে বলছে যে আমি কিভাবে গেছি আমি নিজে জানি না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ও যে বলতো যে এর ওর ডাক শুনতে পাচ্ছে, সেটা সেটা কিভাবে ঠিক হলো? বলতো আমার একটা মেয়ে ডাকে, আমি তার ওই এখানে যাই, ওই মেয়ে ডাকে আমার। মেয়েটা ডাকে? তো ও মানে এটাও বিশ্বাস করতো পুরোপুরি যে একটা মেয়ে ওকে ডাকছে? জি আচ্ছা, সেটাও কি ক্লাস 9-এই শুরু হয়? জি, 9 হওয়ার পরেই, 9 ওঠার পরেই। আচ্ছা, এমন কি হতে পারে ওর কোনো মেয়েকে ভালো লাগছিল তখন? ওদের স্কুলটা কি কো এডুকেশন? না, ওরকম নাই, কিন্তু এগুলো বলতেছে আমার মেয়ের আমার ভালো লাগে, ওই মেয়ে আমার চায়, ওই মেয়ে আমার চায় না, নিতে চায়। মেয়ে খালি বলতো অনেক সুন্দর মেয়ে। এই মেয়েটা অনেক সুন্দর। তো ওকে কি মানে অনেকে তো ঝাড়ফুঁক করে, সেগুলো করা হয়েছে? সরি, অনেকে ঝাড়ফুঁকের জায়গা নিয়ে যায় না, সেরকম চিকিৎসাও কি জি করা জি হয়েছে? জি, নিয়ে আমি নিয়ে গেছিলাম আর কি। হ্যাঁ, তো ওরা কি বলেছে? ওরা বলছে বিভিন্ন ধরনের, বলছে যে আলগা আছে, হ্যাঁ, সাথে জিন আছে, পরি আছে। কিন্তু যে সময় আমি সাইকেল ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বললো আমার যে এগুলো সব আসলে কিছু নেই। আচ্ছা, প্রথমে ওদের কাছেই গেছিল যারা ঝাড়ফুঁক করে, তাই তো? তারপর ওরা কিছু ওকে চিকিৎসা দিয়েছিল? না, ওরা কিছু দেয় নাই। তো বলেছে ওর সাথে পরি আছে, জিন আছে, এটা বলেছিল? জি আচ্ছা, ও ঘুমায় ঠিক মতো রাতে? হ্যাঁ, রাতে ঘুমায়, ঠিক মতন ঘুমায়, ঘুম হয় রাত্রে। ঘুম হয়? ঘুম হয় বলুন। ঘুম হয়? হ্যাঁ, ও মানে কয়টায় শুতে যায় আর কটায় ওঠে? এমনি ঘুমায় পর আপনি 11টা আচ্ছা দিকে, আর উঠে 9টায়। আচ্ছা, ওকে। আর ওষুধ এখন? 9টার ভিতরে আবার আরবি পড়ে, কোরআন পড়ে। আচ্ছা, আরবি পড়ে উঠে। আর স্কুলে যাচ্ছে এখন? জি ওকে। আর বোধহয় প্রশ্ন নেই। আর ও বলছিলেন যে আপনি ও হচ্ছে বাচ্চারা শুনতে পায় কিছু, ও কি কোনো কিছু দেখতে পায়? বলে আপনারা যেটা দেখেন না এরকম কোনো কিছু? জি জি, বলে যে আমি আমি দেখতে পাই, হ্যাঁ, আমার সাথে দেখা দেয়। এটা যেরকম আগে বলতো আর কি, এখন আর এটা নাই, এখন বলে না। আচ্ছা, ইনিশিয়ালি করেছে। ইনিশিয়ালি সাইকোটিক কিছু।
আমরা কি ছেড়ে দেবো? হ্যাঁ ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ। খুব কষ্টে কাটছে বুঝতে পারছি। আর যার কথা আমরা আলোচনা করলাম ওর অনুপস্থিতিতে, ওর জন্য আমাদের অনেক শুভকামনা থাকলো। আর আশা করছি যে সামনে একটা ভালো কিছু হয়তো ও হয়তো নিজেও বেরিয়ে আসতে পারবে এখান থেকে, সেটা আমরা হোপ রাখতে পারি আর কি। অনেক ধন্যবাদ আর ফোন করার জন্য। হ্যাঁ, আমাদের কি সময় আছে কথা বলার? একটু 2 মিনিট আছে। তুমি কি বলতে চাও কিছু? যেহেতু পজিটিভ সিমটম, পজিটিভ সাইকোটিক এই সিমটম, পজিটিভ সিমটম এগুলো বলো না, আচ্ছা। দিস আর ভেরি সায়েন্টিফিক ওয়ার্ডস, একদম মানে দর্শকরা বুঝতে পারে ওইভাবে কিছু বলো। ধরেন মানসিক রোগের সিমটম মনে হচ্ছে, যেমন হ্যালুসিনেশন, অতি ইন্দ্রিয় প্রত্যক্ষণ, যেটা হ্যাঁ আরো কঠিন করে বলে ফেললে। মানে এখনই এখান থেকে ডায়াগনোজ করে দিও না না, প্লিজ। মানে ডায়াগনোস করতেছি না আমি, মানে এরকম কোনো কিছু মানে মনে হচ্ছে কিনা আসলে তো কনফিউজ, না বলে না শুনে তো বলাটাও মুশকিল। হ্যাঁ, এগুলোর কারণেও অনেক সময় হতে পারে। আবার তীব্র এনজাইটিরও কোনো সমস্যা হতে পারে, রিলেশনশিপেরও কোনো সমস্যা হতে পারে, বাবা মার সাথে রিলেশনশিপ। আমরা তো যেটা দেখলাম বাবা বলছে, এখন বাবা মারাও অনেক সময় হয় কি অনুমানের উপর ভিত্তি করে কথা বলে। যেহেতু মানে 16 বছরের 18 বছরের একটা বাচ্চা, তো 18 বছরের একটা পূর্ণবয়স্কই বলা চলে। হ্যাঁ, তো সাবালক ছিল, ওনার সাথে কথা বললে আসলে ভালো বোঝা যেত যে এখানে কি ধরনের সমস্যা হচ্ছে। আমার কাছে মনে হয় উনি যার কাছে যাচ্ছেন, যে সেশনগুলো শুরু করেছেন, ওগুলো কন্টিনিউ করা উচিত। করলে হচ্ছে ওইখান থেকে ভালো করে অ্যাসেসমেন্ট হয়ে পরবর্তীতে চিকিৎসাটা হবে। কাউন্সিলিং বা সাইকোথেরাপিতে যে যাচ্ছিল ওটা কন্টিনিউ করবে। কন্টিনিউ করলে ওখান থেকে অ্যাসেসমেন্টটা হবে এবং উনি পরবর্তীতে ওখান থেকে ঠিক করে দেবে, ওষুধ লাগলে রেফার আমরা কি বিরতিতে যাব না? আয়শা কিছু বলবে? সরি, পরে বলেন। 1 মিনিট আছে, বল। এর পাশাপাশি একটু সাইকিয়াট্রিস্ট মানে মনোচিকিৎসক ওখানে একটু যেতে পারেন। এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে, যে ফ্যামিলির সাপোর্টটা। সাইকিয়াট্রিস্ট তোরা দেখিয়েছে? হ্যাঁ, আবারও একদম পুরো প্রসেসটা শুরু করা, কারণ ও যেহেতু চলে যাচ্ছে, যখন ও নিজে জানে না কোথায় যাচ্ছে, একদম ইয়েভাবে চলে যাচ্ছে। এবং ফ্যামিলি থেকে সাপোর্ট আছে আমি বুঝতে পারছি, যেহেতু বাবা মা দুজনই ওখানে, মাও ছিলেন, ওনার শব্দ শুনছিলাম পাশে থেকে। তো দুজনে বসে একটু ওর সাথে কথা বলা, প্লাস এখন আসলে লেখাপড়াটা মুখ্য বলে আমার দিক থেকে বা আমাদের দিক থেকে, লেখাপড়ার চেয়ে আসলে ও যে এই চলে যাচ্ছে, কথা শুনতে পাচ্ছে, বা এই যে দৈনন্দিন কাজগুলো ঠিকমতো করতে পারছে কিনা, সেখানটায় আসলে যদি বেশি মনোযোগটা দেয়া হয় বাবা মায়ের দিক থেকে, তখন আসলে পড়ালেখার জন্য কিন্তু একটা মনোযোগ বা একটা পরিবেশ বা নিজের একটা মানসিক প্রস্তুতির প্রয়োজন। সেটার জন্য আসলে আগে আপনার সন্তানকে প্রস্তুত করা, এবং যেটা হয় যে একটু ট্রিটমেন্ট প্রসেসটায় পুরোটা গেলে, চিকিৎসা পদ্ধতিটায় পুরো সাইকোথেরাপি, সাইকিয়াট্রিস্ট, ফ্যামিলি কাউন্সিলিংও যদি সম্ভব হয়, তাহলে ফ্যামিলি কাউন্সিলিং সম্ভব হয় না, ফ্যামিলি কাউন্সিলিংটা দরকার লাগবে, সেটাই। ওকে, আমরা বিরতি থেকে ঘুরে আসি। হ্যাঁ, পরে যদি কিছু অ্যাড করা থাকে তোমরা অ্যাড করে দিও। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো একটু পরে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে গ্যাস লাইটিং কেন হয়, পারস্পরিক সম্পর্কে মানুষ কেন গ্যাস লাইটিং করে। আমরা আমাদের দুজন অতিথির কাছ থেকে কিছু শুনতে পেরেছি এ বিষয়ে। আর মাঝখানে আমাদের বিরতির আগে একজন দর্শক বন্ধু কল করেছিলেন তার ছেলের বিষয় নিয়ে কথা বলতে। ছেলেটি ক্লাস 10-এ পড়ে এবং সে পড়াশোনা করতে চাইছে না, ও ঘর থেকে বেরোলে অনেক দেরি করে ফেরে। তো আমি জানি না, আমাদের যদি ফোন হাতে না থাকে, তোমরা যদি আরও কিছু ফোন নেই, তোমরা কিছু যদি অ্যাড করতে চাও ছেলেটির ব্যাপারে, বিষয়টার ব্যাপারে, মানে ছেলেটির যে ও একটা ফোন এসে গেছে, তাহলে আমরা পরে আলাপ করব প্রয়োজনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ, ভালো আছি, ধন্যবাদ তোমাকে। ম্যাম, আমার নাম হচ্ছে কি সুবর্ণা, আমি হচ্ছে কি ঢাকা থেকে বলছি। হ্যাঁ ম্যাম, আমার সমস্যা হচ্ছে কি, আমার বয়স হবে
24-এ পড়ছে। তো আচ্ছা আমার হচ্ছে কি কোনো কাজকর্ম, পড়াশোনা বা কোনো কিছুই ভালো লাগে না। আমি যদি একটা জব করি, দেখা যাচ্ছে জবের 1 মাস বা 15 দিন পর হচ্ছে কি আমার আর ওইরকম ভালো লাগে না। আচ্ছা তো দেখা যাচ্ছে আমার হচ্ছে কি অনেক বেশি পরিমাণে হচ্ছে কি আমি টেনশন করি। হুম হুম তো এই টেনশন করতে করতে দেখা যাচ্ছে আমার মানসিক ভাবে আমার মাথায় এতটা বেশি আঘাত পড়ছে যে আমার কোনো কাজকর্ম কোনো কিছু ভালো লাগে না করতে। আচ্ছা আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাই তখন আমি রাস্তা চিনি না ভালোভাবে, বা পড়াশোনায় মন বসে না, পড়লেও সেগুলো মনে থাকে না। তো এইটার জন্য এখন আমি কি করতে পারি? আচ্ছা হ্যাঁ মানে এটা হচ্ছে কবে থেকে তোমার এইটা হচ্ছে মানে আমার একটা রিলেশন ছিল। তো রিলেশনটা থাকার পর হচ্ছে আমি অনেক বেশি পরিমাণে আঘাত পেয়েছিলাম। আচ্ছা তো ওই আঘাত থেকেই মূলত আমি এতটা বেশি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছি যে আমার প্রতিদিন রাতে ওষুধ খেয়ে ঘুমাতে হতো। তো আচ্ছা এখন একটু কোন রকম ভাবে তাকে ভুলে গেছি, ওই মিস করা, ওই তাকে নিয়ে এই করা, এই জিনিসগুলো এখন মনে পড়ে, কিন্তু আঘাতটা আমার মাথায় আসে যে কাজকর্ম করতে মন চাচ্ছে না, পড়াশোনা করতে মন চাচ্ছে না, মানে কোনো আচ্ছা কিছুই আমার ভালো লাগে না। ওই আগ্রহ, ওই জিনিসটা আমার ভিতরে নেই এখন আর। ওকে তোমার এখন বয়সটা কত আমার হচ্ছে কি 24। 24 আর তুমি পড়াশোনা করছো এখনো হ্যাঁ, আমি পড়াশোনা করতেছি, কিন্তু আমার পড়াশোনা করতে ভালো লাগে না। আমি কলেজেও ভালোভাবে আসা যাওয়া করি না। আচ্ছা আর সম্পর্কটা কবে কতদিন ছিল আর কবে কতদিন থাকার পরে ভাঙলো সম্পর্কটা কতদিন হয়েছে আর ঘটনা তার সাথে আমার সাথে পরিচয় হচ্ছে গিয়ে 4 বছর। তো 2 বছরের মতন হচ্ছে গিয়ে রিলেশন ছিল। তো সে একাধিক অনেক মেয়েদের সাথে হচ্ছে গিয়ে কথা বলতো। তো আচ্ছা এইগুলো যখন আমি শুনতে পাই, যখন আমার নিজের চোখে আমি দেখতে পেয়েছি, তখন এত বেশি পরিমাণে আঘাত পেয়েছি, মানে এই আঘাতের কোনো শেষ হবে না। বাবা মা মারা গেলেও মানুষ এত কান্না করে না। আমি ওই মানুষটার জন্য যেই পরিমাণে কান্না করছি, যেই পরিমাণে আঘাত পেয়েছি। ওকে তোমার সাথে 4 বছরের পরিচয় এবং 2 বছর ধরে সম্পর্ক তাই তো হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এটা কিন্তু সে কিন্তু আমার বয়ফ্রেন্ড ছিল না। তার সাথে কথা বলতে বলতে সে নাকি এইরকম ভাবে একটা সম্পর্কে আমি তার সাথে জড়িয়ে গেছি যে আমার পৃথিবী একদিকে, সেই মানুষটা একদিকে। ওকে হ্যাঁ মানে অনেক বেশি তোমার তুমি মানে তুমি ওকে ছাড়া তুমি আর কিছু ভাবতে পারতে না এমন একটা ব্যাপার না, ছিল ওই ওকে মানুষটাকে ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারিনি, কোনো কিছু না। এমনও দিন গেছে মানে আমি সুইসাইড একবার না 1000বার করতে চেয়েছি। সারা দিন রাত স্টিল নাও আমি কান্না করতাম। গাড়ির মধ্যে যেতাম, গাড়ির বাসে বসে বসে আমি কান্না করতাম। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তখন আমি কান্না করতাম। মানে এমন অবস্থা খারাপ হয়ে গেছিল আমার। ওকে তোমার ভাই বোন আছে ভাই বোন হ্যাঁ আছে, আমরা 5 বোন। আমার কোনো ভাই নেই, আমিই বড়। তুমি সবার বড় আচ্ছা তো আহ, অন্য বোনরা পড়াশোনা করছে সবাই হ্যাঁ, সবাই হচ্ছে গিয়ে পড়াশোনা করতেছে। হ্যাঁ। ওকে আর তোমার যেটা ব্রেকআপটা কিভাবে হলো তোমাকে কিভাবে ছেড়ে গেল একটু যদি বলো আর ব্রেকআপটা হচ্ছে আহ, আমি তাকে অনেক বেশি পরিমাণে হচ্ছে কি বিলিভ করতাম। সে আমাকে যা বলতো আমি তাই বিশ্বাস করতাম। তারপর হচ্ছে কি সে একাধিক এত মেয়েদের সাথে কথা বলতো। মূলত সে অনেক হাই লেভেলের একটা ছেলে ছিল। সে হচ্ছে কি লন্ডনে থাকে, লন্ডনে পড়াশোনা শেষ করছে, এখন একটা সরকারি জব করে। তো এতটা বেশি পরিমাণে সে মেয়েদের সাথে কথা বলতো যে যে জিনিসগুলো আমি নিতে পারতাম না। আমি তাকে যখন জিজ্ঞেস করতাম তখন বলতো না এটা না, এটা না, সেটা, মানে এরকম। যখন দেখছি যে না অনেক বেশি পরিমাণে মেয়েদের সাথে কথা বলতেছে, আমার কাছে মিথ্যা কথা বলতেছে, তখন মূলত আমার আঘাতটা বেশি মানে লাগছে। তুমি বললে ও বিদেশে পড়াশোনা করেছে ছেলেটা হ্যাঁ, হ্যাঁ, ও ও লন্ডন থেকে পড়াশোনা শেষ করছে, এখন লন্ডনে একটা জব করতেছে। ও তোমরা কি অনলাইনে সম্পর্ক করেছো হ্যাঁ, ওর সাথে আমার সাথে পরিচয়টা মূলত মানে অনলাইন থেকে হয়েছিল। ওকে মানে পরিচয়টা অনলাইনে সম্পর্কটা অনলাইনে তাই তো হ্যাঁ, পরিচয়টা হচ্ছে যে অনলাইনে ছিল, সবকিছু হচ্ছে অনলাইনে ছিল। তো সে বাংলাদেশে যখন আসে আমাকে অনেকবার দেখা করার কথা বলছে, তো তখন আমি বাড়িতে ছিলাম, তো এই জন্য আমি বাড়িতে আসতে পারিনি। তো এখন হচ্ছে গিয়ে আহ এই বছর ঈদে, কোরবানির ঈদে হচ্ছে কি সে আমাকে মানে তার সাথে আমার সাথে কথা বলা অফ হয়ে গেছিল। আমি তাকে অনেক ধরনের কথা বলেছিলাম, পরে ব্লক করে দিছিল। তো এখন আবার দেখা গেছে তার সাথে আমার কথা হয় না, বা টুকটাক মানে কথা হয়। আচ্ছা টুকটাক মানে কি তুমি যোগাযোগ করো না ও করে না, আমি যখন মানে
হোয়াটসঅ্যাপে হচ্ছে গিয়ে তাকে মানে হোয়াটসঅ্যাপে আমি যখন নক দেই তখন দেখা যাচ্ছে সে আমাকে ফোন দেয় বা এসএমএস করে, বা আচ্ছা। আগের যে মিস করা হুম ওই জিনিসটা এখন তার প্রতি আমার হচ্ছে গিয়ে হয় না। আর আমি নিজেই এখন তাকে চাচ্ছি না, কারণ হুম তাকে যদি আমি চাইও তাকে দিয়ে আমি কখনো সুখী হতে পারবো না। হ্যাঁ এর জন্য আমি একদমই চাই না। এখন ওগুলো সব তার যা ছিল সব ভুলে গেছি, কিন্তু এখন আমি চাচ্ছি আমার কাজের প্রতি আগ্রহ হ্যাঁ হোক, হ্যাঁ আমার বুঝতে সে পেরেছি। আগের জ্ঞান, আগের বুদ্ধি, আগের সেই মানুষটা আমি ফিরে আসি। হুম ওকে। আর ও যে আহ, তোমার সঙ্গে সম্পর্কটা ছিন্ন করলো, এটা কি বলে কয়ে করেছে নাকি হুট করে ছিন্ন করেছে? সে হচ্ছে গিয়ে একদম হুট করে করেছে। কেন আচ্ছা। করছে? কারণ সে একাধিক অনেক মেয়েদের সাথে কথা বলে, হুম অনেক মেয়েদের সাথে কথা বলে। হুম তো এই জিনিসগুলো যখন আমি দেখি, যখন আমার নিজের চোখে, আমি স্টিল নাও কান্না করি। তো অনেক মানুষ বুঝিয়েছে, অনেক, কোনো বুঝেই আমার কাজ হয় না। আচ্ছা, কিন্তু ওর সাথে তোমার সরাসরি কোনো দেখা সাক্ষাৎ একদম হয়নি না, না? সরাসরি দেখা সাক্ষাৎ একদমই হয়নি, কিন্তু সে যখন বাংলাদেশে আসে আমাকে একাধিক দেখা করার কথা বলছে। আমি বাড়িতে থাকার কারণে তার সাথে আমি দেখা করতে পারিনি। তোমার বাড়িতে জানেন ব্যাপারটা? বাড়িতে হচ্ছে গিয়ে বাবা জানে না, কিন্তু মা জানে। আমি যখন রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠি বা রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠার সময় যখন কান্নাকাটি করতাম, তখন মা বুঝতে পারতো যে আমি কারো একটা মানুষের জন্য এমন কান্না করতেছি, তখন এই জিনিসগুলো বুঝতে পারতো, কিন্তু Okay. সরাসরি জানে না। তো তুমি যে কষ্ট পাচ্ছ, ফ্যামিলির সাপোর্টটা আছে ওখানে? পরিবার কি তোমাকে সাপোর্ট করছে বা কষ্টের জায়গাটাতে? পরিবারটা হচ্ছে কি, বাবা মা তো জানে না ওইরকম, কিন্তু আমি হচ্ছে গিয়ে যখন ওই যে টিকটকে হচ্ছে গিয়ে অনেক বেশি পরিমাণে কান্না করে চুল ছেড়ে সারা দিন রাত কান্না করতাম, মার সাথে অনেক প্রচুর পরিমাণে খারাপ ব্যবহার করছে একমাত্র এই মানুষটার জন্য। আচ্ছা। আমি আমার মার চোখের দিক তাকিয়ে কখনো কথা বলিনি, কিন্তু এই মানুষটার জন্য আমি অনেক মানে হুটহাট করে রেগে গিয়ে অনেক জোরে জোরে ঝাড়ি দিয়ে আমার মার মনে আঘাত দিয়ে কথা বলতাম। আমার মা মাঝে মাঝে কান্নাও করতো এই জিনিসগুলোর জন্য। তখন বুঝতে পারতো হয়তো কোনো একটা আঘাতের কারণে এই জিনিসটা হয়তো। পরে আমি ডাক্তার এটা দেখেছিলাম পিজি হসপিটালে, তারপর হচ্ছে গিয়ে মাদারপুরে অনেক ডাক্তার দেখিয়েছিলাম এটার জন্য। কারণ আমি নিজেই বুঝতেছি আমি পুরো একদম মেন্টাল হয়ে গেছি। আমার কোনো জ্ঞান, বুদ্ধি, পড়াশোনা, চাকরি বাকরি কোনো কিছুতে মন বসে না, কিচ্ছু মনে থাকে না। এটাই তোমার প্রথম সম্পর্ক নাকি এর আগেও সম্পর্ক হয়েছিল? এইটাই জীবনে ফার্স্ট, মানে একটা ছেলে মানুষকে যে একটা মানুষ যে ভালোবাসে, ভালোবাসাটা কি, মিস করা কি, ফিল করাটা কি, এই জীবনে ফার্স্ট আমি ওর কাছ থেকেই এই মিস করাটাই, ফিল করাটাই, এই ভালোবাসাটা বুঝেছিলাম। এর জন্য এতটা বেশি আঘাত পেয়েছে। ওকে। আচ্ছা, একটা প্রশ্ন করে আমার অতিথিদের কাছে চলে যাব। সেই প্রশ্নটা হচ্ছে, তোমার বাবা মার দুজনের ফ্রেন্ডশিপটা কেমন দেখছো? ওরা কি দুজন দুজনকে সাপোর্ট করেন? হ্যাঁ, আমার বাবা মার প্রতি যেই পরিমাণে ভালোবাসা, আমি এইরকম ভালোবাসা কোনো মানুষের প্রতি দেখিনি। হাজবেন্ড ওয়াইফের ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা মার প্রতি যে পরিমাণে ভালোবাসা। আমার বাবা দেখতে অনেক সুন্দর, কিন্তু মা একটু কালো, মা অতটা সুন্দর না। তারপর আমার মা হাঁটতে গেলে আমার বাবা ব্যথা পায়, এতটা পরিমাণে ভালোবাসে। ওকে। আচ্ছা, তো তাহলে ওদের সম্পর্কটা অনেক সুন্দর। আর তোমাদের হ্যাঁ যে অনেক সুন্দর। তোমাদের যে ভাই নেই, এটা নিয়ে একটু কষ্ট আছে ওদের? এটা নিয়ে হচ্ছে কি, আগে কষ্ট পেতাম যখন ছোট ছিলাম তখন না না, হচ্ছে কি, তোমার মা বাবার কষ্ট আছে কিনা? বাবা মা তো অবশ্যই তো কষ্ট পায়, বাবা মা কষ্ট পায় না? অনেক কষ্ট পায় এটার জন্য। বলেন, ওনারা মুখে বলেন? ওনারা হচ্ছে গিয়ে বলে না, কিন্তু মাকে মাঝে মধ্যে কান্না করতে দেখি, বাবাকেও দেখি, বা আমার মাঝে মধ্যে মনে হয় যে আমার এখন যে বয়সটা, আমি যদি বোন না হয়ে যদি একটা ভাই হতাম, তাহলে তো এখন বাইরে চলে যেতে পারতাম, বাবাকে সাপোর্ট সেটাই। করতে পারতাম। এটার জন্য মাঝে মধ্যে আমারও অনেক খারাপ লাগে, অনেক কষ্ট হয়, কিন্তু কিছু তো করতে পারি না, কি করব। সেটাই, তোমার তো কিছু করার নেই এখানে। তো তুমি আজকে আমাদের কাছে কি জানতে চাইছো বলো তো? এখন হচ্ছে কি, আমি জানতে চাচ্ছি এই যে মানে আমার যে কোনো কাজকর্মে মন বসছে না, পড়াশোনা করতে মন চাচ্ছে না, তারপর হচ্ছে মানে আমি যে এত অভুত একটা ছোট বাচ্চার যে জ্ঞান বুদ্ধিটা আছে, ওইটুকু মানে আমার মাথার মধ্যে নাই। আমি সেটাই। এতটা অবস্থা, আমি রাস্তা গেলে ভালোভাবে রাস্তা খুঁজে পাই না, রাস্তা চিনি না, মানে এমন মানে বুঝি না, মানে আমি মনে হয় কি ছোট বাচ্চার মতন। ঘুমাতে এখন পারছো? আমি রাত্রেবেলা ঘুমাও ঠিক মতো? রাতে ঘুমায় না, রাতে দেখা যাচ্ছে আমার 1টা 1:30 বেজে যায়, 2টাও বেজে যায়, সারা রাতে কেটে যায় আমার ঘুমাতে না।
আর যার সঙ্গে তোমার সম্পর্ক ছিল ওর সঙ্গে তো তোমার ওখানে তো সময়ের অনেক তফাৎ ছিল, কাজে তোমাকে রাত জাগার অভিজ্ঞতাও তখন আরো হয়েছে, তাই তো? হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে রাত 8টা, 8:30 বা 9টার মধ্যে ঘুমিয়ে পড়তাম। তো সে যখন মানে সে তো লন্ডনে যেত থাকে, লন্ডনে যখন দেখা গেছে হ্যাঁ। রাত 7টা 8টা বাজে, তখন আমার এখানে রাত 2টা 2:30 3টা 3:30। তখন উঠে তুমি কথা বলতে? সারা রাত এরকম জেগে থাকতাম তার জন্য। সেটাই, সেই সময় থেকে ঘুমের সাইকেলটা তোমার অসুবিধার মধ্যে পড়ে গেছে। তুমি একটু লাইনে থাকো, আমাদের অতিথিদের প্রশ্ন থাকবে, একটু প্রশ্ন করছে আয়েশা। একদম প্রথমে উনি যখন শুরু করেছিলেন বলেছিলেন যে এই রকম ভালো আমি আবার এই রকম ভালো হতে চাই, বা এরকম ভালো আমি নাই, এই রকমটা কি মানে কি হলে মনে হবে যে আমি ভালো আছি, বা আপনি আসলে কোন আপনাকে দেখতে চান, যাকে খুঁজছেন? কারণ আমি দেখতে চাচ্ছি হচ্ছে কি, আমার যখন এরকম সমস্যা হচ্ছিল তখন হচ্ছে কি পিজি হসপিটালে আমি একটা মনোবিজ্ঞানের ডাক্তার দেখিয়েছিলাম। তো তখন আমি এরকম সম্পূর্ণ ভেঙে বলার পরে আমাকে ওষুধ দিয়েছিল। ওই ওষুধ খাওয়ার পরে আমার মনে হচ্ছে কি মানে আমার জ্ঞান বুদ্ধিটা ওটা বেশি পরিমাণে হয়েছিল। আমার কথা শুনে আমার বলতো আমাকে, তুমি অনেক জ্ঞানী, তুমি জীবনে অনেক কিছু করতে পারবে, তোমার ওই রকম অভিজ্ঞ কথা বলার বা তারপর হচ্ছে তোমার কাজের প্রতি সবকিছু তোমার অনেক আগ্রহ আছে। কিন্তু যখন আমি ঔষধগুলো মানে অফ করে দিচ্ছি, কিন্তু এখন আমার সেই কাজের প্রতি আমি যে কথা বলছি আমার কথার ভিতরে জড়তা থাকে, আমি কথা বলতে পারি না। ওই ওষুধ খাওয়ার পর আমার এইরকম একটা জিনিস হয়েছিল, আমি খুব মানে ভালোভাবে কথা বলতে পারি, এতটা জ্ঞানমূলক কথা আমার মাথা থেকে বের হতো যে মানুষ শুনলে বলতে এই মেয়েটা অনেক ট্যালেন্ট, অনেক জ্ঞানী। আমি ওই জিনিসটা আবার চাচ্ছি যে ওই জিনিস ওই মানে আমার কাজের প্রতি, আমার পড়াশোনার প্রতি, আমার যেই মানে এইগুলো আছে, জড়তাগুলো আছে, ওগুলো যেন আবার আমার কাছে ফিরে আসে। আচ্ছা, মানে জড়তাগুলো কাটাতে চাচ্ছেন। আর একটা প্রশ্ন, যে এই যে বলছিলেন যে আমি কষ্টগুলো কাটিয়ে উঠতে পেরেছি, এই কষ্টগুলো কিভাবে কাটালেন? কোন সাপোর্টগুলো, যেমন মায়ের খুব সুন্দর একটা সাপোর্টের কথা বলেছেন যে আপনার মা বুঝতে পারেন, এবং আপনি যখন খারাপ ব্যবহারগুলোও করতেন মা ওখানটায় আপনাকে সাপোর্ট দিচ্ছিলেন। আপনার নিজের কোন জায়গাটা আপনাকে হেল্প করেছে? এই যে আজকে আপনি যখন শেয়ার করছিলেন পুরো জিনিসটা খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, আপনার কষ্টগুলো আমরা এই মুহূর্তে এখানে বসে খুব গুছিয়ে আপনি আমাদেরকে বলেছেন। কোন জায়গাটা সাহায্য করছে আপনাকে? আমার হচ্ছে আমি তো এমনিতে তো কোনো মানুষের সাথে কোনো ছেলেদের সাথে কথা বলি না। তো আমি যখন অনেক বেশি পরিমাণে কষ্ট পেয়েছিলাম, অনেকটা বেশি পরিমাণে ভেঙে পড়ছি, তখন হচ্ছে গিয়ে ওই রকম ডক্টর দেখানোর পরে একটু কোনো রকম ভাবে ওই আবেগ, ওই কষ্ট, ওই কান্নাগুলো থেকে একটু বিরত হয়েছিলাম। পরে যাই হোক আমি যখন জবের মধ্যে ঢুকে গেলাম, জবে ঢুকে যাওয়ার পরে আমার মতন অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের সাথে কথা বলার পরে সারা দিন তাদের সাথে কাটানোর পরে যখন ওই সবার সাথে আনন্দের মাঝখানে থাকতেন, তখন তাকে আস্তে আস্তে এইরকম মানে একটু ভোলা শুরু করছে। পরে দেখা যাচ্ছে রাস্তাঘাটে অনেক মানুষ আমাকে অনেক পছন্দ করতো, অনেক অনেক কিছু করতো। তো ওই জিনিসগুলো থেকে যখন দেখলাম যে না 2-3টা ফ্রেন্ড আমার জীবনে আসতেছে, তাদের সাথে আমি কথা বলতেছি, তারা আমাকে এই জিনিসগুলো শুনে তারা সবাই বলতেছে ভুলে যাও, এই জিনিসগুলো মনে রাখার দরকার না। তো ওই জায়গা থেকে আস্তে আস্তে মানে আমি একটু ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি বলছিলেন আত্মহত্যার কথাটা বলছিলেন, তো ওই সময় করতো, এখন ওই চিন্তাগুলো কি করে আত্মহত্যার? শুনছেন আপনি আমাকে? হ্যালো, হ্যাঁ, আপনার আত্মহত্যার কথাটা বলছিলাম, আপনি বলছিলেন আমি কথা বলতে হচ্ছে কি অনেকবার করতে চেয়েছিলাম, কিন্তু এখন আছে কিনা? হচ্ছে সে আমাকে এরকম কিছু কথা বলেছিল যে আমি তার লেভেলের না, আমি তার যোগ্য না, আমি তার মানে যখন এরকম কথা বলেছিল তখন আমি অনেকবার করতে চেয়েছিলাম। বুঝতে পারছি। এখন আমি এখন বলতে যাচ্ছি, এখন তো নেই এগুলো, না? না, এখন আর আমার ভিতরে এরকম আত্মহত্যার জিনিসগুলো আসে না, এখন প্রশ্নই হচ্ছে না এই জিনিসগুলো। অবশ্যই। ওকে, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেছো, তোমাকে খুব খুব মন থেকে প্রশংসা করছি। হ্যাঁ, তুমি এত মানে
হয় না, চিন্তাগুলো খুব গোছানো, কথা বলার স্টাইলটাও ভীষণ গোছানো। সো তুমি অনেক দূর যাবে আশা করছি, এবং তুমি কিভাবে তুমি আরেকটু ভালো থাকতে পারো এটা আমাদের অতিথিরা আলাপ করবে। তুমি শোনো মনোযোগ দিয়ে, আর আমাদেরকে কল করার জন্য আবার তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। ওকে, কে বলবে? তুমি আগে বলবে? আচ্ছা, হ্যাঁ, প্রথমে বলি এই মেয়েটা আসলে অত্যন্ত মেধাবী এবং সহমর্মিতার মনোভাব সম্পন্ন। এই বিষয়টা খুবই ভালো লেগেছে এবং কথা বলার স্টাইলটা অনেক চমৎকার। এবং ওনার আরেকটা বিষয় হচ্ছে বাবা মা পরিবারের প্রতি খুব ওনার কেয়ার, এবং ভিতর থেকে উনি এগুলো ফিল করেন। এই বিষয়টা চমৎকার। বেশি ফিল করে বলেই কষ্ট পাচ্ছে। কষ্ট পাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। তো যখন আমরা হচ্ছে মানসিকভাবে একটু ক্রাইসিসে থাকি বা খারাপ অবস্থায় থাকি, এই সময় প্রথম কাজটা হয় আসলে নিজের যত্ন নেওয়া। নিজের যত্ন নেওয়ার জন্য যা যা করা দরকার, এই সময় যে কাজগুলো আমরা আসলে নিজের যত্ন নেই না, নিজের যত্ন নিতে গেলে একই সময়ে খাবারটা খাওয়া প্রতিদিন, এবং হচ্ছে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার টাইমটা ঠিক করে নেওয়া, আর্লি ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে একটা সময়ে উঠা, এবং 15 মিনিটের মধ্যে যদি ঘুম না আসে উঠে একটু পাশে বসা, একটু রিল্যাক্সেশন করা, আবার ঘুমানোর মতো অবস্থা হয়ে গেলে আবার ঘুমিয়ে পড়া। পাশাপাশি হচ্ছে ঘুমানোর 4 ঘন্টা আগে যদি একটু চা কফি এগুলো অ্যাভয়েড করে তাহলে ঘুমটা ভালো হয়। পাশাপাশি নিজের এই সময় আবেগগুলো বোঝার চেষ্টা করা, যে আমার মন থেকে যে কষ্টগুলো আসছে, আমি যে একটা খারাপ অবস্থায় আছি, এগুলো মেনে নেওয়ার চেষ্টা, মানে এগুলো লিখে লিখে মেনে নেওয়ার চেষ্টা করা। আরেকটা ব্যাপার হয় কি, যখন আমরা এইরকম অবস্থায় থাকি তখন অনেকগুলো কাজ একসাথে করতে ইচ্ছে মানে করে। তুমি বলছো আবেগগুলোকে মেনে নেওয়া নাকি চিন্তাটাকে মেনে নেওয়া? আবেগ এবং চিন্তা, নেগেটিভ আবেগ আসছে, কষ্ট আসছে, যে হয়তো মনে করতে পারে আমার কষ্ট আসবে কেন, আমার খারাপ লাগবে কেন, এরকম অনুভূতি হতে পারে। তো তাহলে এটার অপোজিটে কি ভাববে? কষ্ট হতেই পারে না? কষ্ট হতেই পারে, এই সময় কষ্ট হতেই পারে, এটা খুব স্বাভাবিক। আমার মন একটা খারাপ অবস্থায় আছে, এই সময় কষ্ট হওয়া বা একটু রাগ যেতেও যদি হয়, তাহলে আবেগগুলো প্রথমে মেনে নেওয়া এবং বোঝার চেষ্টা করা। আর আরেকটা বিষয় হয় কি, এই সময় আমরা নিয়মিত গোসল করা বা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো খেয়াল থাকে না, অনেক মানসিক কষ্টের কারণে, এগুলোর দিকেও খেয়াল রাখা। এবং আরেকটা বিষয় বলছিলাম যে একটা সময় একটা কাজ করা। কিছু কিছু এক্সারসাইজ আছে, যেমন গোসল করতে গেল শুধুমাত্র গোসল করাটাই থাকবে, অন্য কোনো চিন্তা আসলে জাস্ট গোসল করার দিকে ফোকাস করবে। পানিগুলো কিভাবে পড়ছে, কিভাবে মানে পানির শব্দটা কি হচ্ছে, পানির গন্ধটা কেমন, এটা নিয়ে থাকবে। খেতে গেল শুধু খাবারের বিষয়টা নিয়ে থাকবে। অনেক সময় আমরা মাল্টিপল কাজ করি, খেতে গেলে মোবাইলটা সামনে তুমি রাখি, মাইন্ডফুলনেসের কথা হ্যাঁ, বলছো? কাইন্ড অফ আর কি, হ্যাঁ, জাস্ট বেসিক কাজগুলো করলে একটু আরাম লাগে, একটু ভালো থাকা যায়। এর পাশাপাশি অনেক সময় আমরা বলি যে এই সময় হচ্ছে খুব মন খারাপ থাকে, তো মন ভালো করার জন্য আমার আসলে কি কি ভালো লাগে, এইরকম যদি আনন্দদায়ক কার্যকলাপের একটা তালিকা করা যায়, তালিকাগুলো করে ধরেন এই তালিকার মধ্যে যেটা যেটা আমার ভালো লাগলো, যখনই মন খারাপ থাকবে এই তালিকাটা ধরে ধরে কয়েকটা কাজ করা। পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজের কি কি কোয়ালিটিস আছে সেগুলো লিখে রেখে, একটা থেরাপিতে আমি দেখলাম মানে লিখে রেখে এগুলো করে কি, রেকর্ড করে মোবাইলে, করে এগুলো বারবার শোনা। অনেকগুলো কথা বলে ফেললাম, আয়শা যদি বলে রিপিটেডলি, যাতে ব্রেন ওইগুলো, হ্যাঁ, ওগুলো ব্রেন যাতে অ্যাবজর্ব হ্যাঁ, করতে খুব ভালো পারে। কাজ করে। পজিটিভ এফার্মেশন বলে ইংরেজিতে, আমি খালি ইংলিশ বেশি বলি, একটু সরি। আমি অ্যাড করছি ভাইয়ের সাথে যে একটা জায়গায় ওই যে ম্যাম আপনার একটা কোয়েশ্চেন উঠে আসছিল, ছেলে মেয়ে ডিসক্রিমিনেশনের জায়গাটায় বাবা মায়ের কষ্টের সাথে সাথে আমার মনে হয়েছে ওনার দিক থেকেও একটা কষ্ট আছে, যে শুধু মেয়ে তো মানে ফ্যামিলিতে শুধু মেয়ে হয়েছে, ছেলে হয়নি। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে, ওনার কিন্তু উনি জবও করছেন, পড়াশোনাও করছেন, তো এখানে ছেলে মেয়ে আসলে পার্থক্য নেই। এখন ধরেন একজন ছেলেও যদি জব পড়ালেখা না আছে কিন্তু করছে না, কিন্তু কষ্টের ওর বাবা মার কথা বাবা বলেছে, মায়ের, ওর কষ্ট না। হ্যাঁ, না, উনিও একটা জায়গায় বলছিলেন যে আমি যদি এখন মেয়ে না হয়ে এই ও বয়সে আচ্ছা, হ্যাঁ, এটা ছেলে বলেছে, হতাম, হ্যাঁ। তো আসলে ছেলে মেয়ে এখানে পার্থক্যটা আসলে ইম্পর্টেন্ট না। এখানে একটু আছে আয়শা, মানে মেয়েরা তো বিয়ের পরে আবার আগের মতো করে সাপোর্টটা দিতে পারে না। এখন তো শি ইজ নট ম্যারিড, মানে আমাদের সমাজের যে মানে চিত্র আর কি, সেটা মেয়েরা বিয়ের পরে অনেক সময় ছেলেরা যেমন মানে অনেক সময় দিতে বাধ্য, এরকম একটা ব্যাপার সমাজের একটা কাঠামো তৈরি হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আর ওনার
ওটা চিন্তাটা ওর আসছে আর ইচ্ছেও কি। করতেছিল যে একটু ছেলে হলে বাইরে গিয়ে কিছু ইনকাম করলে বাবা মার হেল্প হতো, সেটাই। কিন্তু এই এটা মুহূর্তে ছেলেরা করতো। ওনার কাছে কিন্তু দুটো অপশনই আছে, উনি জবও করছেন, পড়াশোনাও করছেন। তো সেখানে আসলে এই মুহূর্তের ওই সুযোগটা যদি কাজে লাগান পুরোটা, কারণ এমন না যে ওনার কাছে জব নেই বা লেখাপড়া করার সুযোগটা নেই। সো এটা একটা জায়গা। ঘুমের অসুবিধাটার কথা উনি বলেছেন, ঘুমটা আমাদের জন্য খুবই জরুরি, কারণ আমাদের পুরো রাতে 4 থেকে 5টা সাইকেল মানে একটা চক্রাকারে ঘুরতে থাকে। তো ঘুমের ইয়াটা যে প্রথমে লাইট স্লিপ থেকে হালকা ঘুম থেকে গভীর ঘুমে যাই আমরা, আবার এভাবে চলতে থাকে, এরকম 4-5টা চক্র দরকার হয়। তো সেটার জন্য উনি যেহেতু একবার ওষুধ খেয়েছেন, আরেকবার একটু সাইকিয়াট্রিস্ট দেখাতে পারেন। এবং একটা জিনিস, একটা গিল্ট উঠে এসেছিল যে আমি একটা স্টেটমেন্ট যে আমি এই ছেলের জন্য আমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু মা বুঝতে পেরেছেন। তো মা ওনার একটা সাপোর্ট হিসেবে কাজ করেছেন, অলসো এই গিলটা একদম ভেতরে রয়ে গেছে। তো সেখানটাতে আমার মনে হয় যে একটু যদি মনোবৈজ্ঞানিক সাহায্যের মাধ্যমে, কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে এই আবেগগুলো নিয়ে কাজের জায়গাটা উনি তৈরি করতে পারেন। আরেকটা জিনিস যেটা ওদের ঢাকার বাইরে থাকে, ঢাকার বাইরে থাকেন, এখন অনলাইনেও অনেকে সাপোর্ট দিচ্ছে। এবং একটা টার্গেট উনি বারবার বলছিলেন যে আমি ভুলে যেতে চাই। তো আসলে আমাদের যে কোনো সম্পর্ক খারাপ হোক ভালো হোক আমরা তো ভুলতে পারি না, কিন্তু সময়ের আবর্তনে এটা হালকা হয়ে যায়, আবছা হয়ে যায়। তো সেটা একটা একদমই সাইকোলজিক্যাল প্রসেস, এটা আমাদের হবেই যদি আমরা নিজেরা ওই শক্তিটা ধরে রাখতে পারি। এবং ভাইয়া যে ইয়াটা বললেন 5 সেন্সেস সেট, যেটা যে একদমই এই মুহূর্তটা থাকা, কারণ অতীত আমরা পরিবর্তন করতে পারবো না, ভবিষ্যৎ আমরা জানি না, কিন্তু ঠিক এই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছি, যা শুনতে পাচ্ছি, যে ঘ্রাণ পাচ্ছি, মুখে যখন আমরা কিছু খাই চপ চপ করে খেয়ে ফেলছি, বাট খাবারটা লালা গ্রন্থি থেকে লালা আসা, খাবারটা চিবানো, টেস্টটা নেওয়া খুবই এনজয়, মানে এটা কিন্তু অনেক উপলব্ধির একটা জায়গা। তো আমরা এই মুহূর্তে উনি সব কাজগুলোকে যদি এভাবে আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে একদম ওখানটায় ফিক্স করে যে বর্তমানে থেকে যদি কাজ করতে পারেন, সেটা বেস্ট অনেক হয়। হেল্প আমি করবে। সরি একটু ইন্টারাপ্ট জি, sure. করছি, মাইন্ডফুলনেস মেডিটেশনের অনেকগুলো YouTube, হ্যাঁ, ইয়ে পাওয়া যায়, কি বলে তোমার লিংকস পাওয়া যায় আর হ্যাঁ, কি, হ্যাঁ। হ্যাঁ। ওই লিঙ্কগুলোতে ঢুকলে কিন্তু ওখান থেকেও, ও তো শিক্ষিত মেয়ে, হ্যাঁ। তো ওখান থেকেও কিন্তু সে মানে অল্প অল্প ডিউরেশনের মাইন্ডফুলনেস মেডিটেশন আছে, ওগুলো যদি করে তাহলে ব্রেন আসলে ট্রেনিং পায়নি তো বর্তমানে থাকার, ব্রেনটাকে শিক্ষিত করতে হয় আসলে। হ্যাঁ সরি ম্যাম, আমি একটা খুব ইম্পর্টেন্টলি বলবো, এখনো মাঝে মধ্যে যোগাযোগ হচ্ছে, তো ওই করছে মনে হয়। হ্যাঁ, তো এটা কিন্তু আসলে আমার ধরেন একটা ফিজিক্যাল, আমার হাত একটু কেটে গেল, আমি যদি 2 দিন পর পর ওখানে একটু দেখি ভিতরটা কেমন, ঠিক সেভাবেই কিন্তু আবার আঘাতটা তাজা হচ্ছে। হ্যাঁ। তো ওখানটাতে একটু নিজের সাথে কাজ করে এবং সেলফ কেয়ারটা অবশ্যই, সো এটা বন্ধ করাটা খুব জরুরি। যোগাযোগটা বন্ধ করাটা ওনার দিক থেকেই, কারণ এটা তো আসলে কিছু দিচ্ছে না, বরং ওনার ক্ষতটাই আবার বাড়িয়ে দিচ্ছে। So এই জায়গাগুলো ওনার দিক থেকে উনি প্র্যাকটিস করতে পারেন। ওকে, আমরা একটা ফোন নিয়ে আসি তাহলে। থ্যাংক ইউ দুজনকে। হ্যালো, ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ। জি ম্যাডাম, আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম স্যার। একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বিষয়ে। আচ্ছা, আমি অনেক সময় আমার রাগটা মানে করতে পারি না, মানে কি বলে, রাগটাকে ম্যানেজ করতে পারো না। হ্যাঁ, জি জি সেটাই। আর এটা বেশি করে হয় আমার ফ্যামিলির লোকদের উপরে, আচ্ছা, কিন্তু অন্য কোনো কারো উপরে হয় না। আমি মাঝে মধ্যে এমন, আবার কাজটা এমন যে কিছু পেশেন্টের কাজ করতে হয়, তাদের মধ্যে আমি পাই অনেক বেশি রাগে যে তেগে যায়, বাট ওদের রাগটা মানে আমি থামাতে পারি, মানে ওদের জন্য আমি রাগি না, কিন্তু আমার ফ্যামিলির মানে কিছু বললে, অল্প কিছু বললে আমি রেগে যাই। এখন এটার জন্য আমি কি করতে পারি, আপনাদের থেকে একটু পরামর্শ চাচ্ছি। বয়স কত তোমার? 35। 35। কে কে আছেন তোমার পরিবারে? আমার তো এখন আসলে তেমন কেউ নেই, আমার ওয়াইফ আর হলো আমার বোন। আচ্ছা,
বোন তোমার সঙ্গেই থাকে? না, বোন ও আমার ছোট বোন, ও তার স্বামীর সাথে বিদেশে আচ্ছা, থাকে। বিদেশে থাকে। আর বাবা মা? জি। বাবা মা মারা গেছেন। কবে? মা 2019-এ, বাবা এই বছর ফেব্রুয়ারিতে। ওহো, তাহলে দুজনকেই হারিয়েছো। এখন তোমরা শুধু পরিবারের মধ্যে তুমি আর তোমার বোন ছাড়া আর কেউ নেই? হ্যাঁ, আমার স্ত্রী আছেন। হ্যাঁ, মানে পরিবারের মধ্যে স্ত্রী তো জি, অবশ্য জি, পরিবারের পরিবারের পরে মধ্যে, হ্যাঁ। অন্তর্ভুক্ত হয়েছে, বাট তোমাদের যে অরিজিনাল ফ্যামিলি সেখানে শুধু তুমি জি, আর জি, তোমার সেটা বোন বলতে, আছো। হ্যাঁ। ওকে। তাও কাছে নেই ম্যাম, ও মানে কাছে নেই। আমিও এখন আমার ফ্যামিলি মানে আমার ওয়াইফের কাছে নেই, আমিও এখন ঢাকায়, এরকম আর কি। ওয়াইফ কোথায় থাকে? গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে। কতদিন বিয়ে করেছো? 6 বছর। আচ্ছা, 29 বছর বয়সে বিয়ে করেছো, তাই তো? জি ম্যাম। 29 বছর বয়সে বিয়ে করেছো। হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ। জি, জি। এবং তুমি কি কাজ করছো এখন? না, আমি এখন ঢাকায় থাকতেছি। হ্যাঁ, কি করছো তুমি, মানে কি ধরনের কাজ করছো? আমি একটা হসপিটালে জব করতেছি। আচ্ছা, মানে হসপিটালে তুমি জব করছো, যে কি মানে টাইটেলটা কি বলা যাবে, জব টাইটেলটা? এখন ডিটেলস এখন না, ডিটেল বলতে হবে না, ঠিক আছে, জি, জি। আমার মনে হয় এটা বাদ দাও। আমি অত ব্যক্তিগত পরিচয় বের করতে চাচ্ছি না। মানে তোমার কাজের ধরনটা কি ওখানে অনেক ধৈর্য রাখতে হয় কিনা সেটা না, ভাবছি। কাজের ধরন ওরকম না। আচ্ছা, অনেক বেশি। শুধু রোগী, কোন রোগী একটু সমস্যা হলে, আচ্ছা না ওটার প্যারা নেই, আচ্ছা, প্যারা একটু ওইটা ইউ ক্যান অর্থনৈতিক প্যারা ম্যানেজ। আছে, হ্যাঁ, জি ম্যাম। ওকে। জি, জি। আর তুমি যে রেগে যাচ্ছ, এটা নিয়ে তোমার স্ত্রীর সাথে সম্পর্কটা কি কিছু কোনোভাবে ওটাও একটু বিয়ে হচ্ছে, এফেক্টেড হচ্ছে? কোনোভাবে ওটা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে তুমি? না, এখন আমার হয় কি ম্যাম, আমি মানে আমি আগে রেগে যাই, পরে ওর আগে, তারপর আমি সবসময় থামাই। এখন এটা মানে প্রায় হয় ম্যাম। তুমি আগে রেগে যাও, তারপর ওর আগে, তারপর কি হয়? তুমি সব আমি সময় থামাই আবার, মানে ও থামবে না, মানে ওকে আমি আবার পরে মানে থামাই। আর ওকে যতক্ষণ ও তুমি রেগে থাকে, থামাচ্ছ? জি, জি, প্রথমে তুমি রেগে যাচ্ছ, তারপর স্ত্রীও রেগে যাচ্ছে, তারপর তুমি ওকে থামাচ্ছ? থামাচ্ছি। আর এর মাঝখানে যতক্ষণ না থামাতে পারছি, হুম। ততক্ষণ আমার একটা কষ্ট হয় আর কি, যে আমি তো মানে না বললেও পারতাম এটা ওইটা। পরে তোমার খুব অপরাধ বোধ হয় আর কি এরকম? হ্যাঁ, আমার সমস্যাটা আমারই, কারণ আমি নর্মাল কোনো বিষয়ে তখন আমার ওই কাজের জন্য বলেন বা একটু কমার্শিয়াল কি বলে, এই জন্য বলেন, আমি একটু থাকি তো, টেনশন বা কি বলে, দুশ্চিন্তা বা বুঝেছি, panic এর মধ্যে দুশ্চিন্তাগ্রস্ত থাকি তো, থাকো। হ্যাঁ, anxiety। ওকে। তুমি একটা ইনসিডেন্ট আমাদেরকে একটু বলতে পারো, যে অমুক দিন আমি স্ত্রীর সাথে এরকম রাগারাগি করেছিলাম, একটা যে কোনো ঘটনা কি আমাদের বলতে পারো, তাতে করে একটু বোঝা যায় প্যাটার্নটা কেমন হচ্ছে? আজকের ঘটনাটাই বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। কেউ আমাকে সালাম পাঠিয়েছে, তো অনেক পরে দেখছি। তার আগে আমার সকালে কথা হয়েছিল, পরে হোয়াটসঅ্যাপ খুলে সালাম পাইছিলাম, পরে হ্যাঁ আমি সালাম নিয়েছিলাম। তারপর আমাকে বলছে আমি আমার নানার বাড়িতে যাইতে যাচ্ছি, তুমি আপনি বললে, আমাকে আপনি বলতেছিল, হ্যাঁ, আপনি বললে আমি যাব। আচ্ছা। আপনি বলেন, এমনি বলতেছিল আর কি, যে একটু মানে নেওয়ার জন্য, সিম্পাথি নেওয়ার জন্য কিনা জানি না। এমনি ভালো, এমনি সে অনেক ভালো। আচ্ছা। পরে আমি তখন মানে খাবার খাইনি, তো আমার কাজ করতেছি, এখন আমার মানে কি বলে মন সবকিছু খারাপ হয়ে আছে। পরে এই জন্য আমি একটু উল্টাপাল্টা বললাম আর কি। মন কেন খারাপ ছিল? কি নিয়ে মন খারাপ ছিল? মন খারাপ ছিল, আমি খাবার খাইনি। আচ্ছা, মানে তুমি যখন ক্ষুধার্ত থাকো তখন মনটা খারাপ থাকে? হ্যাঁ, ক্ষুধার্ত থাকলে থাকে, একটু মেজাজটাও খারাপ থাকে। হ্যাঁ, জি জি। ওকে। তারপর মানে আমি বলতেছিলাম যে তুমি যা ইচ্ছা করো, আমি জানি না, তুমি আবার খাবার খাইছি কিনা তোমার জিজ্ঞেস করো না, তুমি আসো, ওই যাবা না যাবা এগুলা নিয়ে। খুব অভিমান হয়েছে তোমার? জি জি ম্যাম। অভিমান হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। খুব কি আদরে বড় হয়েছো তুমি? জি জি। খুব বেশি আদরে বড় হয়েছো? আমি না না, আমি অনেক কষ্টে বড় হয়েছি। কষ্টে বড় হয়েছে, একটু যদি বলো। হ্যাঁ, আমার ওই বাবা তো মানে খুব রাগী একটা মানুষ ছিলেন। আসলে জ্ঞান কবিতা সব বুঝতে পারতেছেন মনে হয়। এই কি এখন বাবা খুব রাগী ছিলেন? বাবা রাগ করলে কি করতেন? রাগ করলে বলতে
যেমন আমি আমার ছোটবেলার ঘটনাটা একটা বলি। হুম ওনার আমরা এত ভয় পাইতাম, আমরা যে খাবার মানে ইয়ে করতাম না, হুম ওনার সাথে খেতে বসলে হুম। সব মানে যতটুকু দিত উনি, আমাদেরকে কি করতেন? খাবার সবটা খেতে হতো। সবটা খেতে পরে- হতো, যতটুকু উনি হ্যাঁ, তুলে জোর দিত করে। ওইটা সবটা শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শেষ আচ্ছা। করতে হবে। উনি তো থাকতেন না, উনি বন্ধবারে জব করতেন চিটাগাং, তারপরে আসলে আচ্ছা। মানে গ্রামের বাড়িতে আসতাম অনেকে। গ্রামের বাড়িতে যখন আসতেন তখন এরকম ভয় জোর পেতাম, করতেন আর হ্যাঁ, কি। ওনাকে আমরা সবাই ভয় পেতাম, বিশেষ করে আমি, আমার মা, আমরা আচ্ছা। ভয় পেতাম। ওকে। মার উপরেও একটু চোটপাট করতেন কি? হ্যাঁ হ্যাঁ, কিছু তো করতেনি। অনেক সময় কি হাত তোলা হতো? হুম। সেটাও হতো। দেখেছো ছোটবেলায়? জি জি, দেখেছি। ওকে। তো সেটা নিয়ে তোমরা কিছু বলেছো ভাই বোন কখনো বাবাকে হ্যাঁ, একটু? আমরা উনি মারা গেছেন ঠিক আছে, হুম। এখন ওনার প্রতি কোনো রাগ নেই, মানে আল্লাহ ওনাকে ব্যস্ত হ্যাঁ। শান্তি। কিন্তু এটা নিয়ে আমরা অনেক আব্বার সাথেও মানে রাগারাগি করতাম হুম। যে কেন করতো সবার সাথে এরকম আচরণ, সেটা। তখন এটা আবার বাবা কি আমাদের- বলতেন এগুলো জি, জি। বলার পরে? বাবা কি তোমাদেরকে কিছু বলতেন? না, উনি এমনি মানে অন্যরকম একটা মানুষ ছিলেন না, মনে হতো যে উনি কোনো মানে পেশেন্ট, কোন রোগী এরকম মনে হতো আচ্ছা। আমাদের কাছে। মানে খুব সুস্থ পরবর্তীতে মানুষের আমাদের মতো বিহেভ সমস্যা- করতেন না? জি জি ম্যাম। একজন সুস্থ মানসিকভাবে খুব স্টেবল মানুষ ছিলেন না আর কি, তাই বলতে ছিলেন চাচ্ছো? না, আসলে আরেকটা ফ্যামিলি ছিল ওনার, এই জন্য। ও আচ্ছা। বাবা দুটো বিয়ে করেছিলেন? জি জি। তোমার মা কি দ্বিতীয় স্ত্রী না প্রথম স্ত্রী? না, প্রথম পক্ষের। আচ্ছা। ওকে। তাহলে উনি একটা চাপের মধ্যেও থাকতেন হয়তো, না? দুটো পরিবার হ্যাঁ, চালাতে তিনিও চাপের হতো। মধ্যে থাকতেন আসলে। সেটাই। ওকে, তাহলে তোমার শৈশবটাও বেশ কষ্টের, যেটা বোঝা যাচ্ছে। কষ্টের, অনেক কষ্ট ছিল আমার। সেটাই, ওই শৈশবের অভিজ্ঞতাগুলো আমাদের তৈরি করে তো মানসিকভাবে, আমরা ওইভাবে ওটার দ্বারাই আমরা প্রভাবিত আর হই। এই জন্য আমার মাঝে মাঝে প্যানিক অ্যাটাক হইতো, হয়, এখন হয় না, ওকে। আচ্ছা। আগে হইতো আর কি। ওকে, তোমার সন্তান আছে কোনো? না, আমার এখনো হয়নি। আচ্ছা। ওকে, একটু লাইনে থাকো, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ আয়শা। আপনার যখন রাগ হচ্ছে কি মনে হয় তখন, মানে কি ধরনের চিন্তা হয় ওই সময়টাতে? হ্যাঁ, যখন যখন আমি একটু বুঝতে পারিনি প্রশ্নটা। মানে যখন রাগ হয়, রাগের পেছনের চিন্তাগুলো কি থাকে? রাগ তো আসলে ও, জি বলেন, পিছনের চিন্তাগুলো কি থাকে? পেছনের চিন্তাগুলো থাকে যে ওরা তো আমার জন্য এটা করতে পারতো, ওটা করতে পারতো, তাহলে আমি এখন এত কষ্ট করতে হইতো না। এরকম প্রথম বাবার উপরে এটা হইতো, তারপরে এখন তো বোন আর ওয়াইফের প্রতি হয়। তো ওরা মনে হয় আমার জন্য কিছু করতে পারতো, ওরা করে নাই, এখন আমার খোঁজ নিচ্ছে কেন, মানে এরকম। আচ্ছা আচ্ছা। তার মানে যখন কেউ আপনার জন্য কিছু করছে না, তখন নিজেকে নিয়ে কি মনে হয়? মানে জি ম্যাম, আমি একটু জোরে বলবেন কষ্ট করে। আচ্ছা, যখন আপনার এই যে ওয়াইফ বুঝতে পারছে না বা বোন বুঝতে পারছে না, তখন কি মনে হয় যে ওরা আমাকে কেন বুঝতে পারছে না, এ ধরনের কোয়েশ্চেনগুলো আসে, তাই তো? হ্যাঁ, সেটা আসে যে তো ওরা বুঝে না কেন যে আমি অনেক কষ্ট করি, অনেক ইয়ে করি। ওকে। তবে আমার ছেলের বেলাটা ভালো ছিল না, আমি পড়ালেখা মানে সেজন্য অনেক ভালো করতে পারি নাই, আমি ছাত্র ভালো ছিলাম, এগুলা মনে হয় যে তাহলে আমার কি দোষ, আমি এত কষ্ট করতেছি, ওকে। মানে এজন্য ওরা মানে নর্মাল একটু রাখলে, একটু সামান্য ইয়ে হইলে আমার বেশি রাগ হয়, একটু নর্মাল কথা মন খারাপ থাকতে রেগে যায় একটু। আচ্ছা, তার মানে রাগের পেছনে একটা কষ্ট কাজ করে কি? হ্যাঁ হ্যাঁ, কষ্ট কাজ করে যে আমার তো এমন থাকার কথা না, ওরম থাকার কথা না, যেগুলো মনে হয় তখন। ওকে ওকে, থ্যাংক ইউ। তোমার question? কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তোমাদের কি ওই পরিবারের সঙ্গে যোগাযোগ হয়? বাবা যে আরেকটা বিয়ে করেছিলেন? জি, কিছুদিন আগ পর্যন্ত যোগাযোগ হইতো, কিন্তু তারপরে এখন উনিও একটা চাপ দিচ্ছে, কেউ ওখানে জায়গা সম্পদ লিখে দেওয়া হয়েছে, মানে কিনে দেওয়া হয়েছে বাড়িতে টাকা দিয়ে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমাদের এখানের যেটা আছে, এটাও মানে আমার বোনকেও দিচ্ছেন একটা ভালো জায়গা, কিন্তু আমি পাইনি, আমি অনেক কম পেয়ে গেছি, যেটা এখন আমার ঘরটা যেটা আছে এটাও এখন সবাই ভাগ করলে পাবে আর কি, আচ্ছা। আমাকে আলাদা করে দিতে পারেন না, আমরা তো এখানে দুজন, বোনকে দিয়েছেন কিন্তু আমাকে দিতে পারেন না আর কি। সেখান থেকেও একটা কষ্ট কাজ করে কি হ্যাঁ তোমার? হ্যাঁ, কষ্ট কাজ করে, হতাশাও কাজ করে।
সেটাই, অনেক কিছু নিয়ে তোমার কষ্ট আছে, আর কষ্ট আর রাগ কিন্তু মানে একটা কয়েনের এপিট ওপিট আর কি। হ্যাঁ, রাগের সাথে কষ্ট চলে আসে, কষ্টের পরে রাগ আসে। তো তোমার দুটো মানে আবেগই তোমার মধ্যে অনেক বেশি পরিমাণে চলে আসে, যার জন্য তোমার মানে এই সবাই তোমাকে হয়তো জাজ করছে, তুমি নিজে নিজে বুঝতে পারছো যে তুমি ইচ্ছে করে করছো না আর কি। আমরা আলোচনা করি, অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে বুঝিয়ে বলেছো। আমাদের অতিথিরা আলোচনা করবে, তুমি একটু থাকো আমাদের সাথে, কেমন? ওকে, Thank you. হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, কে আয়শা বলো আগে। আমার যে জায়গাটা ফিল হচ্ছে যে এখনো এই যে সম্পত্তি ভাগাভাগি নিয়েও কিন্তু ছোট্টবেলার যে সেই না পাওয়া, সেই রিভিজিটেশন ওটা আবারও repeat repeat হয়েছে। হ্যাঁ, আবারও উনি ওটার সাথেই সংযুক্ত হয়ে মানে গেছেন। ওই ক্ষতটা আবার ওপেন হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো সেখান থেকে আসলে ওই যে যেটা ওই যে ডিসপ্লেসমেন্ট হিসেবে যেটা, এটাও মানে ওনার সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে ওনার ওয়াইফ এবং বোন। তো ওই সারা পৃথিবীর সব কষ্টগুলো বা রাগগুলো এসে ওনাদের উপরেই দেখাচ্ছেন, কারণ ওই যে ওনারা বউকে নিরাপদ। বলেছে যে আমি খেয়েছি কিনা তাও তো জানো না, জিজ্ঞেস করো নাই। হ্যাঁ, মানে হয়তো ওরাই ইয়ে হচ্ছে আর কি, ডিসপ্লেস বলবো না, মানে ওরাই হচ্ছে একটা নিরাপদ রাগ জায়গা, প্রকাশ করার নিরাপদ জায়গা হয়ে গেছে আর কি। তো এইখানটাতে আমার একটু মনে হচ্ছে যে যেহেতু চাইল্ডহুডেরও অনেক মানে শৈশবেরও অনেক বিষয় ব্যথা জড়িত আছে। আছে, ব্যথা আছে, তো সেখানে একদম যদি সম্ভব হয়, যেহেতু উনি খুবই সুন্দর করে গুছিয়ে বলেছেন, বেশ সচেতন একদম। এবং উনি একটা যে প্রফেশনে আছেন সেখানেও মেডিকেল বেইজে বললেন। সো আমার মনে হয় যে একটু যদি মনোবৈজ্ঞানিক সেবাটা নেন একদম ছোট্টবেলার মনোবৈজ্ঞানিক না বলে তুমি কাউন্সিলিং বা সাইকোথেরাপির জায়গাটা, কারণ কষ্ট, হতাশা এবং এই রাগ খুব সম্মিলিতভাবে কিন্তু একদম ক্ষতগুলোকে প্রতিনিয়ত তাজা করছে। এবং যখন বারবার কিন্তু ওনার ভয়েসে মনে হচ্ছিল যে এটা আমার দোষ, সবকিছু আমার দোষ, যেটা সেই শৈশবেও হয়তো কখনো কখনো মনে হয়েছে। তো ওই জায়গাগুলো ডিল করার জন্য সাইকোথেরাপি বা কাউন্সিলিং প্রয়োজনীয়। হ্যাঁ, আর শৈশবটা কষ্টের ছিল, কারণ বাবা খুব রাগী এবং ও অনেক রকম টর্চার দেখেছে পরিবারে, রাগারাগি, মানে হয় না ওর শৈশবটা সুস্থভাবে যে বেড়ে উঠবে সেরকম শৈশব ছিল না আর কি। হ্যাঁ, আর আমার কাছে আরেকটা বিষয় বলা মনে শেষ হচ্ছে, করেছিলে? মনে হচ্ছে উনি আসলে ওনার অধিকারগুলো নিয়ে ঠিকমতো কথা বলতে পারে না, না পারার কারণেও মানে ওনার ভিতর কষ্টটা আরো বাড়ছে। আর ছোটবেলা থেকে তো না পাওয়ার একটা কষ্ট আছেই। যেমন আরেকটা ব্যাপার, বাচ্চা নেই, এটা নিয়েও কষ্ট হয়তো কাজ করতেছে, 6 বছর বিয়ে হয়ে যাচ্ছে, এখানেও একটা কষ্ট আছে। তারপরে ওনার যে স্টেপ মাদার হচ্ছে সম্পত্তির জন্য চাপ দিচ্ছে, ওইখানে হয়তো কিছু বলতে পারতেছে না, কিন্তু রাগগুলো ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। তো অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য একদম প্রাইমারিভাবে যখনই মানে রাগের চিন্তা আসবে বা কোথা আসবে, কিছু বিহেভিয়ার করা যেতে পারে। অনেক ক্লায়েন্ট এখন বলে যে ডেস্কের সামনে বা কোনো জায়গায় সামনে লিখে রাখা, আগে একটা এমার্জেন্সি প্ল্যান করা, যে আমার যদি রাগ আসে তাহলে এমার্জেন্সি প্ল্যানে আমি কি করতে পারি, যেমন কি করি, অল্টারনেটিভলি কি করতে পারি, অল্টারনেটিভ বিহেভিয়ারগুলো। যেমন আমি করি কি, চিল্লাচিল্লি করি আমার ওয়াইফের সাথে, তার পরিবর্তে আমি কি করতে পারি, ওই বিহেভিয়ারটা লিখে রাখবে। বা উনি নিজেই বুঝতে পারবে কি কি করে, তার বিকল্প বিহেভিয়ারগুলো, যেগুলো যদি লিখে রাখে তাহলে চট করে ওনার মানে মনে দেখবে, দেখে হচ্ছে ইমার্জেন্সি প্ল্যান অনুসারে ওইভাবে কাজ করলেও ওই সম্পর্কগুলো খারাপ হবে না। উনি আসলে রাগ করতে চায় না, এখানে যেটা আমার কাছে মনে হচ্ছে না করে পারে না। আর পরবর্তীতে বিষয়গুলো তো বললেই, এইটুকুই, আর কিছু নেই, আর কিছু বলতে যাচ্ছি না এই ব্যাপারটা। একটা জায়গা একটু অ্যাড করব, এইসব ক্ষেত্রে একটু ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, এটা খুব সাহায্য করে। কারণ আমাদের ভেতরে যখন নেতিবাচক চিন্তাগুলো বারবার আসতে থাকে, আমাদের বডিতে মানসিক চাপটা বাড়তে থাকে, এবং মানসিক চাপটা কিন্তু শুধু মানসিক না, শারীরিকভাবে ওটা ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, মাথা ব্যথা, এগুলো ফিল হয়। তো একটু দিনে অ্যাটলিস্ট 3 বেলা ঘুমাতে যাওয়ার আগে ঘুম থেকে উঠে মাঝামাঝি একটা সময়ে জাস্ট নর্মালি একটু বসে বডিটাকে একটু রিল্যাক্স করে লম্বা একটা নিঃশ্বাস নাক দিয়ে নিব, একটু নিঃশ্বাসটা আটকে রাখবো কিছুক্ষণ, 2-3 সেকেন্ড, বা এরপরে নিঃশ্বাসটা ধীরে ধীরে ছাড়বো। একটু খেয়াল রাখবো যতক্ষণ নিঃশ্বাসটা নিব, ধরেন 1 2 3 4 গুণে আমি নিঃশ্বাসটা নিলাম,
ছাড়ার সময় 1 2 3 4 5 6 7 8 দ্বিগুণ সময় নিয়ে ছাড়বো, কারণ এর পিছনে রিজন হচ্ছে আমরা যখন নিঃশ্বাসটা নিব বডিটা কিন্তু স্টিফ হয়ে যাচ্ছে, একটু শক্ত হয়ে যাচ্ছে। তো আমাদের বডির মানসিক চাপ বা যে কোনো চাপে বডি যতক্ষণে শক্ত হচ্ছে, স্বাভাবিক বা আবার সেই একটা ফ্লেক্সিবল মানে একটা স্বাভাবিক পরিস্থিতিতে আসতে আবার দ্বিগুণ সময় লাগে। সেই জন্য নিঃশ্বাসটা যত নিব তার চেয়ে দ্বিগুণ সময় নিয়ে নিঃশ্বাসটা ছাড়বো, মাঝে কিছুক্ষণ অফ রাখবো নিঃশ্বাসটা। 3 বার অ্যাটলিস্ট করি, 1-2 মিনিট করে হলেও 2-3 মাস যদি এভাবে কন্টিনিউ করা যায়, এটা কিন্তু একটা অভ্যাসও না, মানে ব্রেন তখন বলবে যে তোমার এখন খারাপ লাগছে, তুমি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করো, কারণ ব্রেন শিখে যাবে ওভাবে। সো এটাও অনেক হেল্প করে। আর এরপরে তো বললামই যে ওনার সাইকোথেরাপি শুরু করতে পারেন যদি। পাশাপাশি আর ফিজিক্যাল এক্সারসাইজটাও যদি করে, ফিজিক্যাল এক্সারসাইজ তো আমাদের যেটা হয়, আমরা যখন শারীরিক ব্যায়াম করি তখন কিন্তু দমটা জোরে জোরে নেই আমরা, তাই না, হাঁপিয়ে যাই। তো এই যে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি তাতে কিন্তু আমার ব্রেন অনেক অক্সিজেন পাচ্ছে, তাই না। আমি তো মানে আমি যেমন ট্রেডমিলে যখন হাঁটতাম, এখন ট্রেডমিলে আর হাঁটি না, আমি অন্য এক্সারসাইজ করি। তো ট্রেডমিলে যখন হাঁটতাম স্পিডটা বাড়াতাম, যত স্পিড বাড়াচ্ছে আমি কিন্তু হাঁপাচ্ছি। হ্যাঁ, তো যত হাঁপাচ্ছি তত কিন্তু নিঃশ্বাস দ্রুত হচ্ছে, এবং দ্রুত নিঃশ্বাসের ফলে ব্রেনটা বেশি অক্সিজেন পাচ্ছে, তাতে করে ব্রেনটা কিন্তু অনেক বেশি আমাকে পরে সহায়তা করতে পারে, কারণ ও তো একটা খাবার খাচ্ছে, ব্রেনের জন্য তো ওটা ফুড। তো ওকে যখন আমি এক্সট্রা খাবার দিচ্ছি, নর্মালি ইনহেলেশনের মধ্যে দিয়ে তো অক্সিজেন দিচ্ছি, কিন্তু ব্রেন ইজ গেটিং এক্সট্রা অক্সিজেন যখন আমি ব্যায়ামটা করছি, দ্রুত যখন কিছু করছি, তাতে করে ব্রেন কিন্তু অনেক বেশি সুস্থ হয়, অনেক বেশি স্বাস্থ্যকরভাবে আমাকে সাহায্য করতে পারে আর কি। তো আমি বলবো শারীরিক ব্যায়ামটাও করছে কিনা আমি জানি না, এটা অনেকেই মনে করে কি শরীরের ব্যায়ামটা হচ্ছে ওজন কমাতে হবে। আমাদের দেশে কিন্তু এটা ভুল একটা ধারণা আছে যে আই গেইনড ওয়েট, আমাকে এখন ইয়েতে যেতে হবে, কি বলে, জিমে যেতে হবে। কিন্তু জিমে যাওয়ারও কোনো দরকার নাই, আমরা কিন্তু বাড়িতেই কিন্তু অনেক এক্সারসাইজ করতে পারি। হ্যাঁ, অনেক রকম এক্সারসাইজ ফেসবুকেও আছে, যাতে করে একটু ঘাম হয়, একটু দ্রুত নিঃশ্বাস পড়ে, তারপর একটু শাওয়ার নিয়ে নিলাম, এটাতে কিন্তু ঘুমটাও ভালো হয় এবং আমাদের শরীর মন দুটোই কিন্তু এটাতে উপকৃত হয়। তুমি কিছু বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছিলাম যে যাদের এরকম হুটহাট করে রাগ হয়, ওনারা দুটো কাজ করলে খুব ভালো ফল পাওয়া যায় ইনিশিয়ালি। এগুলো আসলে ক্রাইসিসকে ম্যানেজ করে, তার মানে যে এগুলো যে রাগ সারিয়ে তুলবে তা না। প্রথমটা হচ্ছে ডিলে করা, যে আমার এই সময়ই রেসপন্স করতে ইচ্ছে করতেছে, আমি মনে মনে প্ল্যান করলাম না আমি এখন রেসপন্স করবো না, একটু পরে কথা বলি। একটু সেটার জন্য কি তার আগে একটু ইয়ে করতে হয় না, কথাটা তো চলে আসে, আগে থেকে প্ল্যান করে রাখা, তাহলে এটা করা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে সিচুয়েশনে রাগ হয় ওই সিচুয়েশন থেকে সরে যাওয়া। যে সিচুয়েশনটা রাগ হচ্ছে, তাহলে হচ্ছে কি মানে আরেক জায়গায় গেলে ব্রেন নতুন করে সময় পায়, এবং চলে গিয়ে একটা জায়গায় বসে ডিপ ব্রিদিং করা, যেটা আয়েশা বললো 4-7-8। ও কিন্তু গুগল সার্চ করলে 4-7-8 দিলেই কিন্তু চলে আসবে। সো কোথাও বসে ও যদি তখন এই মানে নিঃশ্বাসের ব্যায়ামটা করে, তাহলে কিন্তু সরেও গেল, প্লাস ওর ব্রেনটা কিন্তু ওই যে একটা ব্রেনের মধ্যে নেগেটিভ একটা এনার্জি তৈরি হয়েছিল, ওটাও কিন্তু কমে যায় তখন প্ল্যান করারও সময় পায় যে কি বলবে কি করবে। উনি বললেন কিন্তু একটা কথা, যে উনি হচ্ছে যখন রেগে যাওয়ার পরে ওনার খুব খারাপ লাগা তৈরি হয়। সো উনি যদি একটু দেরি করে রেসপন্স করে, একটু ভেবেচিন্তে রেসপন্স করে বা আরেকটা জায়গায় সরে গিয়ে রেসপন্স করে, তাহলে কিন্তু ওনার রাগটা ওইভাবে মনে হয় হবে না, কারণ ওনার মন থেকে অনেক দরদ আছে ওনার ওয়াইফের প্রতি। সময় আছে, হ্যাঁ সময় আছে। আর দুটা জিনিস একটু ইম্পর্টেন্টলি বলতে চাই, ওরা কেন বোঝে না। তো অনেক সময় কিন্তু সামনের মানুষটা হয়তো নাও বুঝতে পারে, কিন্তু আমার কি লাগবে সেই জিনিসটা যদি আমরাও একটু মুখ ফুটে, উনিও যদি একটু মুখ ফুটে বলেন কখনো, কারণ যখন রাগ নেই তখন বলবে, হ্যাঁ যখন রাগ নেই তখন যে এই বিষয়গুলো হলে হয়তো তার কষ্ট হচ্ছে, এবং কষ্টেরই একটা বহিঃপ্রকাশ হচ্ছে রাগ। কারণ আমরা রাগটা খুব সহজভাবে চিনি রাগকে, মনে করেন যে মন খারাপ করে বসে থাকলে মানুষ যত না প্রাধান্য দিচ্ছে, আমি কিন্তু চিৎকার করে বললে প্রাধান্যটা বেশি পাচ্ছি, এবং সেটাও ছোটবেলা থেকে শৈশব থেকে শিখেছে যে বাবা রাগ করে পরিবেশ নিয়ন্ত্রণ করেছেন, সেটাই ওর কিন্তু এটা লার্ন বিহেভিয়ারও হয়ে গেছে। হ্যাঁ সেটাই। এবং আরেকটা জিনিস, আরেকটা সুন্দর এক্সারসাইজ আছে যেটা আমরা যে
জাস্ট অল্টারনেট নাক এরিয়া, যে বাম পাশ দিয়ে বাম পাশের নাক দিয়ে নিঃশ্বাসটা নিব, ডান পাশ দিয়ে ছাড়বো, আবার ডান পাশের নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে বাম আবার পাশে বাম পাশ ছাড়বো। দিয়ে ছাড়বো। সেইভাবে বিকল্প নস্ট্রিল দিয়ে যদি আমরা করি নিঃশ্বাসটা, তখনও দেখা যায় যে আমাদের, কারণ আমাদের নাকের মানে নাকের 2 ছিদ্র দিয়ে কিন্তু সমান বাতাস বের হয় না, আমরা সবাই চেক করে দেখতে পারি যে যদি এভাবে দেখি দেখবো যে কোনো নস্ট্রিল দিয়ে বা নাকের ছিদ্র দিয়ে কম বাতাস বের হচ্ছে একটু, আবার কোনোটা দিয়ে বেশি বের হচ্ছে। তো যখন এই এক্সারসাইজটা করব তখন হচ্ছে এটা সমতা হয়ে যাবে। ওকে, শেষ করতে হবে, একদম শেষ ঘন্টা বেজে গেছে। দুজনকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে সামনে আশা করছি। সুপ্রিয় দর্শক, এবার বিদায় নিতে হবে। আর আমরা আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু আজকের বিষয়বস্তুর মতোই একটা বিষয়বস্তু রেখেছি। আজকে আমরা কথা বলেছি গ্যাস লাইটিং নিয়ে। এই বিষয়গুলো না খুব আজকাল আমাদের ক্লায়েন্টরা যে আসে তারা এই বিষয় এরকম টার্মগুলো খুব ব্যবহার করে, সেই জন্য যারা মানে ইয়াং জেনারেশন তারা এই শব্দগুলোর সাথে খুব পরিচিত, তো আমাদেরও একটু জানা দরকার। তো আজকে ছিল গ্যাস লাইটিং নিয়ে। নেক্সট অনুষ্ঠানে আমরা আলোচনা করব লাভ বম্বিং। লাভ মানে এমন লাভ, আমাদের লাভ শো করব যে একদম একজনকে বম্বার্ডমেন্টের মধ্যে ফেলে দিব, এটাকে বলা হয় লাভ বম্বিং। তো এটা লাভ বম্বিং মানুষ কেন করে, কোন পরিস্থিতিতে করে, সেটা নিয়ে আমরা সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।